নিবেদিত যমুনা নিমন্ত্রণের আজকের এই পর্বে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি জুলহাস জুবায়ের, এবং ঈদের এই সময়টায় অপেক্ষায় থাকি আমার দর্শকদের কাছে এমন একজন মানুষকে উপস্থাপন করার, যিনি তার কাজ দ্বারা, সৃষ্টি দ্বারা আমাদের প্রভাবিত করেন। ব্যক্তি মানুষটাকে জানবার একটা উপলক্ষ আমরা তৈরি করি, আর তাই তো আমাদের যমুনার নিমন্ত্রণে আমন্ত্রিত অতিথিরা তাদের মতো করে তাদের বিচরণ ক্ষেত্রটি আমাদের দর্শকদের সাথে শেয়ার করেন। সেই ধারাবাহিকতায় আজ এমন একজন মানুষকে আমন্ত্রণ জানাতে চাই। 95 থেকে 2009 এবং তার পরবর্তীতে ইউটিউবে তার বিচরণ স্পষ্ট। শুধু তাই নয়, কিংবদন্তির এমন কেউ নেই যারা অডিও ইন্ডাস্ট্রির তার সুরে, তার লিখনিতে গান গাননি। ব্যান্ডের গান বলতে গেলে তার সৃষ্টি গানগুলো 1 থেকে 20-এর তালিকায় করলে শীর্ষস্থান দখল করে থাকবে। সেই মানুষটিকে আজ আমরা অতিথি করে পেরেছি। বাংলাদেশের সঙ্গীত জগতের একজন সুপরিচিত সুরকার, গীতিকার এবং সঙ্গীত প্রযোজক, আপনাদের সবার প্রিয় দি প্রিন্স মাহমুদ। স্বাগত, ঈদ মোবারক আপনাকে। ঈদ মোবারক। এই যে বিচরণ আপনার আমাদেরকে প্রভাবিত করার যে প্রক্রিয়া, যেহেতু শ্রোতা আমরা প্রত্যেকে, আমাদের কিভাবে আপনি প্রভাবিত করেছেন সেই ধারাবাহিকতার একটা ছোট্ট উপস্থাপন আমাদের কাছে আছে। আমরা একটু আমাদের দর্শকদের দেখাতে চাই দি প্রিন্স মাহমুদের আমাদেরকে প্রভাবিত করবার যে গল্প ছোট্ট করে উপস্থাপন করছে। সোনার মেয়ে তোমায় দিলাম ভুবন। প্রিন্স মাহমুদ আশ্চর্য এক সঙ্গীত সারথীর নাম। বলা যায় তাকে 90-এর আবেগ মেশানো সুর গল্পের অগ্রগামী সঙ্গীত ব্যক্তিত্ব। অগণিত মন মাতানো গানের গীতিকবি, সুরকার ও সঙ্গীত পরিচালক তিনি। জন্ম তার খুলনায়, শুরুটা দ্য ব্লুজ ব্যান্ডের ভোকাল ও গিটারিস্ট হিসেবে। এরপর আর ফিরে তাকাতে হয়নি। 2 দশকের বেশি সময় ধরে বাংলা গানের জগৎকে করেছেন সমৃদ্ধ। অগণিত ভক্তকে বুঁদ করে রেখেছেন সঙ্গীতের দোলাচলে। বাংলা গানের এই কিংবদন্তি 90 দশক থেকে বাংলাদেশের ব্যান্ড শিল্পীদের একক ও যৌথ অ্যালবামের গান লেখা, সুর করা ও কম্পোজিশনের কাজ করছেন। এর বাইরে 1995 সালে শক্তি অ্যালবামের মাধ্যমে মিশ্র শিল্পীর গানের অ্যালবাম প্রকাশ শুরু করেন তিনি। জন্মদিনে ব্যবহৃত তার সৃষ্টি আজ জন্মদিন তোমার গানটি জন্মদিনে বাংলাদেশের সবচেয়ে বেশি ব্যবহৃত গান। তালিকায় আছে বাংলাদেশ, মা বাবা, বেলা শেষে ফিরে এসে পাইনি তোমায়, গুরু ঘর বানাইলা কি দিয়া, পালাতে চাই, এত কষ্ট কেন ভালোবাসায়, হতেও পারে এ দেখা শেষ দেখা, যদি হিমালয় হয়ে, সুনীল বরুণার মতো গান। বন্ধু গো শোনো, বলা যায় জেলখানার চিঠি, ভুবনডাঙ্গার হাসি, নিমন্ত্রণ, আমার ছিপ নৌকায় এসো, প্রিয়তমার ঈশ্বর, রাজকুমার সিনেমার বরবাদ ও সম্প্রতি জঙ্গলি সিনেমার বন্ধু গো শোনোর মতো অনেক গানের কথায়। তুমি এই মেঘের মতো। বাংলাদেশের ব্যান্ড সঙ্গীতের কিংবদন্তিদের একক কণ্ঠে জনপ্রিয় হওয়া সিংহভাগ গানই তার সৃষ্টি। সঙ্গীত পরিচালনা করেন 3rd পারসন সিঙ্গুলার নাম্বার 0 ডিগ্রি, প্রিয়তমা, রাজকুমার, জঙ্গলি সিনেমায়। ও মা তুমি দেশাত্মবোধক থেকে শুরু করে প্রেম, বিরহ, ক্ষোভ, স্মৃতিচারণ, মা ও বাবার মতো প্রত্যেক মানুষের প্রিয় মানুষ নিয়েও গান করেছেন প্রিন্স মাহমুদ। ক্যাসেট যুগ থেকে হাল আমলের ইউটিউব, সবখানেই সমান প্রাসঙ্গিক তিনি। অর্জনের খাতায় রয়েছে মানুষের ভালোবাসা আর পুরস্কার। জীবনের বেশিরভাগ দিন পেরিয়ে গেছে তার সঙ্গীত সাধনায়। শেষ দিনেও হয়তো তিনি থাকবেন সুর, লয়, ছন্দের সেই মায়াবী গল্পের নায়ক হয়ে। এই যে উপস্থাপন দেখলাম, সেখান থেকে বাস্তবতায় ফিরে আসি। ওই যে বলছিলাম, ক্যাসেটের একটা বিশাল জায়গা আপনি দখল করে আছেন, ভালোবাসা দিয়েই দখল করে আছেন। ক্যাসেটের যে সময়টা আমরা অপেক্ষা করতাম কখন ব্যান্ডের একটা নতুন মিক্সড অ্যালবাম আসছে কিংবা সোলো অ্যালবাম আসছে, প্রিন্স মাহমুদ ইজ দেয়ার। নিজেকে কেমনভাবে প্রভাবিত করে পুরো বিষয়টি? প্রভাবিত নিজে যত না হই তার থেকে করার চেষ্টা করি যে গান দিয়ে, গানের মধ্যে আসলে মায়া ছড়ানোর চেষ্টা করি। যে কোনো গানের মধ্যে গান দিয়ে প্রভাবিত করার চেষ্টা করি, যতটুকু পারি শেষ পর্যন্ত চেষ্টা করতে থাকি। একটা গানকে কিভাবে তৈরি করলে যাতে মানুষের কানে পৌঁছানোর পরেও ভালো লাগা একটা অনুরণন হতে থাকে,
এই চেষ্টাটা থাকে। প্রিন্স মাহমুদ, আপনার সম্বন্ধে একটা প্রচলিত কথা যারা আপনার সুরিত তারা বলেন যে প্রিন্স কখনো অর্থবিত্ত বৈভব দ্বারা প্রভাবিত হয়নি, একটা চমৎকার গান করে বেরিয়েছে, এটাই তার প্রশান্তি ছিল। সেই গান যখন ক্যাসেট আকারে দেখেছেন, সিডি আকারে দেখেছেন, এখন যখন ইউটিউব কন্টেন্ট হিসাবে আপলোডেড হয়, আপনার কাছে আপনার নিজের ভাবনাটা তখন কি কাজ করে একটু জানতে চাই, কৌতূহলী আমরা। এই ভালো লাগা তো অন্যরকম, মানে প্রকাশযোগ্য না আসলে। এইটাই আমার কাছে সবচেয়ে আনন্দের। জাগতিক যা কিছু ঘটে, এই প্রাপ্তিযোগটাই অনেক অনেক বড়। আপনার বর্ণিল জীবন, আপনি আপনার ক্যারিয়ারে সুরকার গীতিকার যেভাবেই বলি না কেন, আপনি আপনার মতো করে প্রচুর সুরিদ আপনার জীবনে পেয়েছেন চলার পথে। আপনার সাথে কাজ করেছেন যারা, কেউ ভাই হয়েছে, কেউ বন্ধু হয়েছে, কেউ চলার পথে সঙ্গী হয়েছে, কেউ সমালোচক হয়েছেন, কেউ আলোচক হয়েছেন, কেউ প্রশংসায় ভাসিয়েছেন আপনাকে, কারণ তারা সবাই আপনাকে পরম সুরিদ হিসাবে নিয়েছেন। এমনই একজন আছেন আমাদের সাথে এই মুহূর্তে, তাকে যমুনার নিমন্ত্রণের এই পর্যায়ে অতিথি হিসাবে আমন্ত্রণ জানাতে চাই। শহীদ মোহাম্মদ জঙ্গি, প্লিজ। ঈদ মোবারক, আমন্ত্রণ যমুনার নিমন্ত্রণে। কেমন আছেন ভাইয়া? জঙ্গি ভাই, খুব স্বাভাবিকভাবে আপনার সামনে আপনারই অবিকল একজন বসা। বয়সের বিবেচনায় যাব না, মেধার বিবেচনায় যাব না, কাজ করতে গিয়ে কখন একজনকে আবিষ্কার করলেন? প্রিন্স আমার ছোট ভাইয়ের মতো। চুল পড়া অনেক কমে গেছে, থ্যাংক ইউ মা। স্কোয়ার ইনোভেশন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল নিয়মিত ব্যবহারে চুল পড়া কমায় ন্যাচারালি। বুদ্ধিমান, ইমোশনাল এবং খুবই ক্রিয়েটিভ একজন লোক। আমি খুব ভালোবাসি ওকে, আবার ওর অনেক পরামর্শ মতো নিও। তো যেটা হয় আর কি, যে আমরা পরস্পরকে চিনি, সে প্রথম থেকেই চিনি, কিন্তু ঘনিষ্ঠতা হতে একটু সময় লেগেছে। আর যখন ঘনিষ্ঠতা হয়েছে, ওটা আর কখনো ছুটাছুটি হয়নি আর কি। আপনারা যারা লেখেন তারা প্রচন্ড আবেগী হন, এটা নিঃসন্দেহে বলা যায়। একজন আবেগী মানুষ দিয়ে আরেকজন আবেগী মানুষের মূল্যায়ন শুনতে চাইবো, আবেগী অভিমানী যেভাবে সেটাই মূল্যায়ন করতে চাই। সেটাই, শিল্পীরা একটু অভিমানী হয় এবং তাদের ইমোশন কাজ করে, ভীষণভাবে কাজ করে, এবং ওই ইমোশন থেকেই তো সৃষ্টি হয়। ইনফ্যাক্ট ধরেন প্রিন্স যেভাবে সুর করে, যেভাবে লেখে, যেভাবে সঙ্গীতের অ্যারেঞ্জমেন্টটা করে, আমরা যেটা গান শুনি সেটা তো একটা ফিনিশড প্রোডাক্ট, কিন্তু ওটা করতে গিয়ে যে ধাপগুলো পার হতে হয়, তাকে লিখতে হয়, তাকে সুর করতে হয়, অ্যাট দ্য সেম টাইম মিউজিক অ্যারেঞ্জমেন্টটা করতে হয়, ভাবনাটা করতে হয়। তো অনেকে বাজায়, কিন্তু তার ভাবনা অনুযায়ী বাজায়। যখন আপনি পান, তখন ওখানে আমরা প্রিন্স মাহমুদকে খুঁজে পাই একটা গানে। তো সেই হিসেবে আমি বলি যে প্রিন্সের সুরের মধ্যে, অনেকগুলো সুরের মধ্যে একটা পাওয়ার কাজ করে। আমরা বলি না পাওয়ার ভয়েস, সে পাওয়ার সুরকার একজন অনেকগুলো গানে। আবার অনেক গানে দেখা যায়, যেমন তার একটা কবি গান আছে বা ঈশ্বর গান, ওখানে ওটা নাই, কিন্তু ওখানে যে ইমোশনটা দরকার ওটা আবার ঠিক মতোই আছে। আমাদের দেশের বেশিরভাগ গীতিকবির লেখাটা ওই পুলক বন্দ্যোপাধ্যায়, গৌরীপ্রসন্ন মজুমদারের বলয়েই ছিল। আমরা যখন ব্যান্ড শুরু হলো 80-র দশকে, তখন চেষ্টা করলাম যে ওখান থেকে বের হয়ে কিছু করা যায় কিনা, এবং সচেতনভাবে চেষ্টা করা। এবং আমার মনে হয় ওই চেষ্টা আমরা কিছুটা সফল হয়েছিলাম। ওই পরে আবার প্রিন্সরা যখন আসলো, পরবর্তী জেনারেশন, তারাও লেখার দিকে ওটাকেই কন্টিনিউ করলো, যে না, আমরা নিজস্ব একটা ঘরানা তৈরি করব। সুরের ব্যাপারও তাই। এই দিক থেকে প্রিন্স মাহমুদকে আমরা বলি যে বাংলা গানের জন্য অসাধারণ অবদান তার আছে। আর একটা ব্যাপার যেটা বলি, জঙ্গি ভাই যেটা তুলেছিলেন, এটা করতে পেরেছি বলে আমাদের ইন্ডিয়া থেকে ডাক এসছে, বা আমাদের গানগুলো ওখানে তৈরি করছে। বৈশ্বিক বাজারে আমাদের একটা চাহিদা তৈরি হয়েছে, যেটা আমাদের অনেক গানে হয়নি আমাদের। কিন্তু ওই যে ব্যান্ডের সময় থেকে একটা নতুন শুরু হলো। তো জঙ্গি ভাই খুব সুন্দর বলেছেন। আর জঙ্গি ভাইয়ের মতো মানুষ এইভাবে আমার জন্য বলা, এটা অনেক অনেক বিশেষ কিছু। অগ্রজ যখন প্রশংসার এরকম বান ভাসিয়ে দেখেন, তখন চাপ কাজ করে কিনা কোনো? অবশ্যই চাপ কাজ করে। আর জঙ্গি ভাই, আমি বুঝি যে জঙ্গি ভাই আমাকে বেশ পছন্দ করেন। জঙ্গি ভাই, কুমার বিশ্বজিৎ, জেমস ভাই, এরা মানে সিনিয়র, এরা আমাকে বেশ আলাদাভাবেই পছন্দ করেন, এবং এটা আমি আগেও পেয়েছি এবং আজকেও পেলাম। এই ধারায় যে একটা পরিবর্তন আনলো, বা প্রিন্স মাহমুদ নিজের মতো করে একটা নতুন ধারার সূচনা করলো, অনেক লম্বা বিরতিতে একের পর এক পরিবর্তন এসছে। সেই পরিবর্তনের মাঝে প্রিন্স মাহমুদ নিজের যখন আত্মপ্রকাশ করলেন, অ্যাজ এ লিরিসিস্ট একটু আপনার কাছ থেকে মূল্যায়নটা জানতে চাইবো। যখন প্রথম কাজ করতে শুরু করেছেন, when you came across his work, his writing, তখন কি মনে হয়েছে? কোন জায়গাটা খুব ব্যতিক্রম মনে হয়েছে? ও বুঝতে পারে যে একটা সুরের সাথে কোন কথাগুলো দেওয়া উচিত, হ্যাঁ, এবং সেখানে নিশ্চিতভাবে আমি বলি, যেমন
আমার লেখার তো একটা আমার মতো করে আমি লিখি। আমি যেমন লিখি হৃদয় কাদামাটির কোনো মূর্তি নয়, আঘাত দিলে ভেঙে যাবে। আমি দেখলাম যে প্রিন্সের গানের মধ্যেও সেই তার মতো করে, আমি আমার মতো করে না, তার মতো করে একটা নতুন কোনো একটা ব্যাপার আছে প্রত্যেকটা গানে। সে মা লেখুক বা বাংলাদেশ নিয়ে লেখুক অথবা সে মাটি হবো মাটি লেখুক, আপনি দেখবেন যে না এই কথাটা আমরা জানি, কিন্তু এটা তো আমার কাছে ওইভাবে আসেনি। ওই জিনিসটা আমার কাছে তার লেখনের মধ্যে আমার খুব ভালো লাগে যে আমি যখনই তার গান জানি, আমি জানি যে এখানে নতুন কিছু আমি পাবো, যেটা এই সচরাচর অন্য জায়গায় নাই। ওই যে বললাম না, ঘরানাকে ভাঙার একটা চেষ্টা, সেটা আমরা 80-র দশকেও করেছি, 90-এর দশকে করেছি। আর 90-এর দশক থেকে প্রিন্সরা ওটাকে খুবই সতর্কতার সাথে এবং সাকসেসফুলভাবে এগিয়ে নিয়ে গেছে। এই জায়গায় একটু প্রিন্স ভাইয়ের কাছে প্রশ্ন। প্রিন্স ভাই, 90 দশক থেকে কিন্তু একটা স্বর্ণযুগের পরিসমাপ্তির দিকে আমরা এগিয়েছি। কারণ হচ্ছে আমরা জানি ক্যাসেটের একটা বিশাল বাজার ছিল, সেই বাজার ক্রমে সিডি দখল করে নিয়েছে, সিডির পরে ডিভিডি আসলো, একটু একটু করে আমরা ড্রিফট করছিলাম। এই ট্রানজিশনটা একদম সামনে থেকে দেখেছেন, একজন গীতিকার সুরকার হিসেবে এই ট্রানজিশনটা কতখানি ইতিবাচক আপনার কাছে মনে হয়েছে? শুধু লেখা না, আমি মূলত সুর করি আগে, তারপরে সুরের পরে কথা বসাই। যেটা হলো যে 80-র দশকে আসলে শুরুটা 80-র দশকে একদম এই জঙ্গি ভাইরা যখন প্রথম কাজ করতে আসলেন, ওনাদের এক একটা গান ছিল মানে অনেক অনেক অন্য ধরনের। আমরা সচরাচর যেসব গান শুনেছি ছোটোবেলায় সেগুলো থেকে আলাদা। তো ওই একটা অনুপ্রেরণা তো ছিলই, সেটা এসে 90 দশকে খুব বেশি মানুষের কাছে পৌঁছে যায়। সেই চ্যালেঞ্জের সাথে আসলে যেভাবে গেলাম সেটা হচ্ছে ইউটিউব আসলো, তারপরে সিডির সময়টা শেষ হয়ে আসলো 2010 থেকে, এবং আমাদের ইউটিউব কেন্দ্রিক আমাদের গান শুরু হলো। আমি তো আসলে সময়ের সাথে সাথে নিজের গানগুলোকেই সময়ের সাথে সাথে উপস্থাপন করার চেষ্টা করি। আমার জন্য সমস্যা হয়নি খুব একটা। নিশ্চয়ই কাজ করতে গিয়ে এরকম হয় না যে অনেক কথা জমে? জঙ্গি ভাই, এটা আমার খুব প্রিয় একটি প্রশ্ন। যদি প্রিন্স মাহমুদকে নিয়ে এমন কোনো জমা কথা মনে থাকে যে আজকে আমাদেরকে উপলক্ষ করে বলে দেওয়া যায়, এমন কিছু যদি থাকে প্রিন্স মাহমুদের সাথে সাজেশনও যদি থাকে? আমি তো ওকে বলি যে তোমার আর অন্য কিছু করার দরকার নেই গান ছাড়া, যে তুমি আমাদেরকে অনেক গান দাও। হ্যাঁ, যে ও আসলে এটার জন্যই ওর জন্ম, গানের জন্য। তো অন্য কিছু করবে কেন? হ্যাঁ, আমাদের শিল্পীদের বা আমাদের এই ধরনের যারা মানুষ থাকবে তাদেরকে তাদের কাজটা করতে দিতে হবে, এবং সেটার জন্য যতটুকু করার সমাজ তাদের জন্য করবে, রাষ্ট্র তাদের জন্য করবে। এটাই আমার প্রত্যাশা আর কি। অসংখ্য ধন্যবাদ জঙ্গি ভাই, কি চমৎকার করে বললেন, আমাদের দায়বদ্ধতার কথাও বললেন। ধন্যবাদ আপনাকে প্রিন্স মাহমুদের জীবন চলার পথের কিছু স্মৃতি আমাদের সাথে শেয়ার করবার জন্য, এবং আপনাকে আরো একবার অনেক ধন্যবাদ আমাকে ডাকার জন্য। মোবারক। ঈদ মোবারক। অগ্রজীরা যখন এইভাবে করে বলে যান যে শুধু গানই চাই প্রিন্সের কাছ থেকে, আর কিছু চাই না, এটা জঙ্গি ভাই এইভাবে বললেন, এটার প্রত্যাশার থেকে প্রাপ্তিযোগ অনেক অনেক বেশি। আর আমি যখন ক্লাস 7-এ পড়ি বা 8-এ পড়ি, তখন জঙ্গি ভাইরা মানে জঙ্গি ভাই, কুমার বিশ্বজিৎ, সোজ, তপনদা, ওনারা অনেক মানে তখন ওনাদের গান আমরা শুনতাম এবং ক্যাসেট কিনে কিনে শুনতাম। তো বললাম না যে প্রত্যাশার থেকে প্রাপ্তিযোগ আমার অনেক অনেক বেশি। প্রিন্স মাহমুদ, আপনার সাথে এই আড্ডা আমার আজ আরো লম্বা হবে। আমার দর্শকরা অপেক্ষায় আছে আপনার জীবনের গল্পগুলো শোনার, কিন্তু তার আগে আরেকটা গান শুনতে চাই সজলের কাছ থেকে। চুল পড়া অনেক কমে গেছে। থ্যাংক ইউ মা। স্কোয়ার ইনোভেশন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল, নিয়মিত ব্যবহারে চুল পড়া কমায় ন্যাচারালি। গানে যাচ্ছি। বেলা শেষে ফিরে এসে পাইনি তোমার কৃষ্ণচূড়া রঙে এঁকেছি তোমায়। বুঝো না তুমি তারে দুঃখের ছোঁয়ায় সাজিয়ে রেখো মনমনি কোথায়। বেলা শেষে ফিরে এসে পাইনি তোমার কৃষ্ণচূড়া রঙে এঁকেছি তোমার।
আশায় হতো যত আগামী দিনের স্বপ্নের আলাপন। কি ভুল করেছি আমি আমারই ভুলে, প্রতি নীরবতায় আমাকে পোড়ায়। বেলা শেষে ফিরে এসে পাইনি তোমার কৃষ্ণচূড়া রঙে এঁকেছি তোমায়। আমার যত অপূর্ণতা পারিনি বোঝাতে, আমি পারিনি তোমায়। ফুলের মাসুল দিতে গিয়ে জীবন ধরে থাকে বিষণ্ণতায়। হারায় বুঝেছি তুমি কি ছিলে আমার, কি ছিলে আমার তুমি বোঝানো না যায়। বেলা শেষে ফিরে এসে পাইনি তোমার কৃষ্ণচূড়া রঙে এঁকেছি তোমায়। বুঝো না তুমি তারে দুঃখেরই ছোঁয়ায় সাজিয়ে রেখো মনি কোথায়। বেলা শেষে ফিরে এসে পাইনি তোমার কৃষ্ণচূড়া রঙে এঁকেছি তোমায়। আপনাদের শৈশব থেকে ক্রমেই যখন কৈশোর এবং তরুণ বয়স পার করছেন, বেশ কিছু বন্ধুবান্ধব জীবনের নানান সময় এসে আপনাদের সাথে সখ্যতা তৈরি হয়েছে, পথ চলার পথে সঙ্গী হয়েছে। টিএসসির সময় থেকে ঢাকা মেডিকেলের সেই জীবনটার কথাই বলছি। একজন বন্ধু আছেন আপনার আমাদের সাথে, একটু তাকে আমন্ত্রণ জানাতে চাই যমুনার নিমন্ত্রণের আজকের এই পর্বের অতিথি, খুব পরিচিত একজন মানুষ, আব্দুল নূর তুষার ভাই। আমন্ত্রণ মোবারক। যমুনার নিমন্ত্রণে। অনেক ধন্যবাদ। হৃদ্যতা কি আর আনুষ্ঠানিকতা দিয়ে প্রকাশ পায় ভাই? আপনাদের দুজনের যে বয়স থেকে বন্ধুত্ব, সেই গল্পটা একটু শুনবো। মানে ক্রমেই পরিণত হতে দেখেছেন আপনি প্রিন্স মাহমুদকে, সেই জায়গা থেকে একটু শুনতে চাই আপনার কাছে। প্রিন্স বেশি ভালো বলতে পারবে এই বন্ধুত্বের শুরুটা। প্রিন্স আমাদের মেডিকেল কলেজের হোস্টেলে আসতো, কিন্তু তখন প্রিন্স থাকতো, সে হ্যাঁ হোস্টেলে আসতাম না, হোস্টেলে থাকতাম। তখন তুষারকে দেখতাম মেডিকেলের হোস্টেলে মাঝে মাঝে। আমার ফ্রেন্ড সার্কেলের মানে খুব কাছের মনির, মানি, হ্যাঁ মনির, মানি তাদের বন্ধু ছিল প্রিন্স। তবে প্রিন্স তখনও এত আজকে তার যে জন্য সুনাম সেটা হয়ে ওঠে না। আমরা একটা রুমে থাকতাম, ওখান থেকে সারগামে রেকর্ড করতে আসতাম। এটা 88-89-এর দিকে রেকর্ড করতে আসতাম সারগামে, বিজয়নগর সারগামে। এবং ওই মেডিকেলের হোস্টেলে থাকতাম, তখন তুষারকে দেখতাম নিজে। তুষার একটু লিডার ছিল এবং দেখতে খুব সুন্দর একটা ছেলে। আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে সবচেয়ে সুন্দর ছেলেটা ছিল তুষার। আমাকে নিয়ে প্রিন্সই কথা বলছে। এই হচ্ছে প্রিন্সকে আমি আবিষ্কার করি ফেরিতে। আমি যাচ্ছিলাম খুলনায় এবং ফেরিতে আমি শুনি যে একটা খুব চমৎকার গান বাজছে। আমি চিন্তা করলাম যে এত সুন্দর গান কে সুর করেছে, কোথা থেকে এলো। আমি দেখলাম যে এটা প্রিন্স মাহমুদের সুর, একটা মিক্স ক্যাসেট। আয়ুব বাচ্চু গাচ্ছেন যদি তুমি ভালোবাসো আমায়, সে কারণে পালাতে চাই শক্তি অ্যালবামে। হ্যাঁ, এবং তারপরে আবার জেমসের একটা গান ছিল ওই একই অ্যালবামে। তো আমি একদম মুগ্ধ হয়ে গেলাম এবং আমি তখন আবিষ্কার করলাম যে এই প্রিন্স হচ্ছে সেই প্রিন্স যেই প্রিন্সের সাথে আমরা আড্ডা দিয়েছি, গল্প করেছি, আমার বন্ধুদেরকে আড্ডা দিতে দেখেছি। এবং এরপর যেটা হলো যে প্রিন্সের যত নতুন গান হতো আমি অপেক্ষা করতাম যে প্রিন্সের গান আমি আগে নেব আমার শুভেচ্ছা বাজানোর জন্য, আর প্রিন্সও বেছে রেখে দিত। তার এটা কি শুধু বন্ধু বলে ক্যাসেট বেরোতো না? না, বন্ধু বলে না, কারণ আমার মধ্যে পক্ষপাত ছিল। এত কষ্ট কেন ভালোবাসায়, হাসানের এত কষ্ট কেন ভালোবাসায়, যে গানটা প্রথম করার পরে ওটা তুষারকে দিয়েছিলাম। তুষার একটা ভিডিও করলো
একদিকে রিঙ্গো একটা করলো আর তুষার করলো 98-এ। তুষার এই গানটা শুভেচ্ছাতে দিল। শুভেচ্ছাতে দেওয়ার পরে ওই গানটা পরের দিনই তো দেখলাম মানে হ্যাঁ, সব জায়গায় বাজছিল। তখন আমরা আমি- শুভেচ্ছার জন্য অপেক্ষা করতাম আমি তুষার ভাই। শুভেচ্ছাতে গিয়েছি, আর পরের দিন আমি নারায়ণগঞ্জ যাচ্ছিলাম আমার মামার বাড়ি। আমি যাওয়ার পথে শুনছি যে সব জায়গাতেই গান বাজছে। তখন একটা এই ধরনের অদ্ভুত ফেনোমেনা হতো যে একটা জনপ্রিয় গান জনপ্রিয় হয়ে গেলে দেখা যেত পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় এই গান বাজছে, দোকানে বাজছে। তখন ক্যাসেট খুব জনপ্রিয়, ক্যাসেট বের হতো এবং সেই ক্যাসেটের দোকানগুলিতে যে গানটা সবচেয়ে পপুলার এটা সারাদিন বাজতো। এবং বক্স দিয়ে বাইরে রাস্তার উপর বাজানো এবং হতো। প্রিন্সের গান আমি প্রায়ই মানে যেটাই আমি পছন্দ করে নিয়ে আসতাম, দেখতাম যে পরের দিন সেটা সব জায়গায় বাজছে। এবং এরকম আমার অনেকগুলো অভিজ্ঞতা আছে। মা গানটা, তারপর মা গানটা যেমন খুবই দুঃখের গান, তো প্রিন্স আমাকে শোনালো, শুনিয়ে বললো যে এই গান ঈদে কি দেওয়া যায়। আমি বললাম যে এই গানটা ঈদে দেওয়া যায়, কেননা আমরা তো ঈদে আমাদের প্রিয়জনদের স্মৃতিকাতরতা কথা মানে প্রিয়জনদের সঙ্গে থাকতে চাই। জেমস ভাইয়ের মা গানটার কথা বলছি। জেমসের মা গানটি, এবং আমরা সেই গানটা শুট করলাম সারা রাত জেগে শীতের মধ্যে। জেমসও প্রচন্ড সহযোগিতা করলেন আমাদের। এখনো দু চোখে বন্যা অ্যালবাম ছিল। হ্যাঁ। এবং অনেক অনেক যেমন তুমি নিজে নিজে প্রশ্ন করো, তারপরে বাচ্চু ভাইয়ের কতদিন দেখেনি দু চোখ, হ্যাঁ। এইসব গানগুলো ছিল। এবং দেখা যেত যে প্রিন্সের ভালো গানটা সে আমার জন্য বেছে রাখতো। একটু এক্সপেরিমেন্টাল গান যেগুলি সে করে সেটা আলাদা করে বেছে রাখতো। প্রিন্সের একটা বড় গুণ হচ্ছে সে খুব বন্ধু বৎসল। আরেকটি বড় গুণ হচ্ছে যে সে গান এবং সুর এইসব বিষয়ে কম্প্রোমাইজ করে না, এবং তার মধ্যে একটা প্রচন্ড চেষ্টা আছে নিজেকে ছাড়িয়ে যাওয়ার। যে কোনো মেধাবী মানুষ কিন্তু আসলে অন্যের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে না, নিজের সাথে। সে নিজের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে, আগের সৃষ্টিটার সাথে পরের সৃষ্টিটা যেন আরো ভালো হয় সেই চেষ্টা করে। এবং প্রিন্সের মধ্যে এটা সবসময় ছিল। প্রিন্সের সঙ্গে আমার বন্ধুত্ব যখন আরো গভীর হয়েছে, আমরা দেখা যায় যে আমরা গভীর রাতে ফোন করি এবং আমরা দুজন জেগে থাকি। দেখা যায় যে প্রিন্স ফোন করেছে, আমরা হেন বিষয় নাই যেটা নিয়ে কথা বলি না। আর প্রিন্সের আরেকটা বড় ব্যাপার হচ্ছে তার মধ্যে একটা উদারতা আছে, তার মধ্যে সাংস্কৃতিক উদারতা আছে, ধর্মীয় উদারতা আছে, তার মধ্যে রাজনৈতিক উদারতা আছে। আমি যখন ডাক্তারি করতাম নিয়মিত হাইপার টেনশন সেন্টারে, প্রিন্স সেখানেও যেত, আড্ডা দিত। কারণ মানি আর আমি একই সাথে বসতাম। মানি এখন খুব কাছের বন্ধু, মানি কার্ডিওলজিস্ট। মানি আমার কাছের বন্ধু, এবং আজকে মানিকেও বলার দরকার ছিল আমার। মানিকে বলতে পারিনি। মানি, মনির, মুক্তা, সবাইকে নিয়ে আসার দরকার ছিল আমার। দোস্তদের সবাইকে মিস করছি ভীষণ রকম, খুলনা কেন্দ্রিক ভীষণ রকম মিস করছি দোস্ত। প্রিন্সের মধ্যে একটা দার্শনিক সত্তা আছে। আমি অন্তত যখন প্রিন্সের গান করেছি, আমার একটা বড় বিষয় ছিল আমি যে গানটা শুট করতাম, অনুষ্ঠানে নিতাম, আমি সেটা শিখে ফেলতাম প্রত্যেকটা সুর কোথায় কি আছে, কারণ আমাকে শর্ট ডিভিশন করতে। চুল পড়া অনেক কমে গেছে। থ্যাংক ইউ মা। স্কোয়ার ইনোভেশন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল নিয়মিত ব্যবহারে চুল পড়া কমায় ন্যাচারালি। প্রিন্সের মধ্যে একটা দার্শনিক চিন্তা আছে। প্রিন্সের অনেক গান আছে যেগুলো অত পপুলার হয় নাই, কিন্তু এই গানগুলোর মধ্যে গভীর চিন্তা আছে। যেমন একটা গান আমি শুট করেছিলাম, কিছু ভুল ছিল তোমার কিছু আমার। এত সুন্দর বিচ্ছেদের গান। আজকে এত ব্রেকআপ হয়, ডিভোর্স হয়, এটা হয় সেটা হয়, এবং এই গানটা এত চমৎকার কথা সেখানে যে ভুল আসলে দুইজনেরই হয়, একজনের হয় না। প্রিন্সের গান করার জন্য আমরা গভীর রাতে মানিকগঞ্জ ধামরাই চলে গিয়েছি। এবং প্রিন্সের আরেকটা বড় ব্যাপার ছিল যে বড় বড় শিল্পীদেরকে সে তার কাজ দিয়ে মুগ্ধ করেই সে নিয়ে এসেছে। আমি আরেকজন শিল্পীর কথা বলবো যেটা আমি একদম গভীরভাবে দেখেছি, চাইমের খালিদ ভাইয়ের একের পর এক গান যখন উনি গেয়েছেন সোলো ক্যারিয়ারে, প্রিন্স একটার পর একটা ভালো গান খালিদ ভাইকে দিয়ে গাইয়েছে। প্রিন্স অনেক নতুন শিল্পীকে গান গাইয়েছে, এবং প্রিন্সের মধ্যে শিল্পীর ভেতরে যে গুণ সেটা বিবেচনা করার ক্ষমতা ছিল। প্রিন্স আগে চিন্তা করে যে এই গানটা কার জন্য ভালো হবে, সে গানটাকে খুব গুরুত্ব দেয়, এবং যে কারণে প্রিন্সের মতো ক্যারিয়ার কিন্তু খুব কম মানুষের আছে। কারণ প্রিন্স একই সাথে গান লেখে, প্রিন্স সুর করে, প্রিন্স গানটা নিয়ে চিন্তা করে, গানের মধ্যে অনেক দার্শনিক কথা আছে। প্রিন্সের গানের মধ্যে রাজনীতিও আছে। একটা গান আপনি দেখবেন যে আওয়ামী লীগও বাজাতো, বিএনপিও বাজাতো, সবাই বাজাতো। এই যে কারণ ওই গানের মধ্যে ভাসানীর কথা আছে, শহীদ জিয়ার কথা আছে, বঙ্গবন্ধুর কথা আছে। কোনো মানুষ নেই যাকে প্রিন্স বাদ দিয়েছে, কারণ প্রিন্স পুরো বাংলাদেশটাকে ধারণ করতে পেরেছে। আজকে যে আমরা একটা কথা বলি না যে ইনক্লুসিভ চিন্তা, ইনক্লুসিভ রাজনীতি, এই শব্দটা এখন চালু, যদি ভুল না করি বাংলাদেশ গানের কথা বলছেন আপনি। হ্যাঁ, এবং এই ইনক্লুসিভিটি প্রিন্সের গানের মধ্যে আছে, এবং ওর গানের মধ্যে প্রবল বেদনা আছে। যেমন এই যে এত কষ্ট কেন ভালোবাসায়, এটা তো একটা খুবই বেদনার গান, কিন্তু প্রিন্স এটাকে এত চমৎকারভাবে সুর দিয়েছে এবং গানটা সে তৈরি করেছে যে এটা শুনলে মনে হয় সত্যি একজন বেদনার্ত প্রেমিক, তার প্রেমিকার বিয়ে হয়ে যাচ্ছে এবং নিজের কথা বলছে, এবং সে বলছে যে সানায়ের সুর
নিয়ে যাবে দূর, নিয়ে একটু যাবে, একটু করে হ্যাঁ, তোমায়। একটু একটু করে তোমায়। প্রিন্সের প্রচুর গানের মধ্যে একটা দুইটা লাইন আছে যে লাইন আপনাকে ভাবতে বাধ্য করবে। মাকে নিয়ে এসে যে গানটা, এই গানটার মধ্যে আপনি চিন্তা করেন যে মাকে সে বলছে যে মা আসলে আকাশে চলে গেছে, রাতের তারাকে প্রশ্ন করছে যে মা আমাকে আসলে তুই বলতে কেমন পারিস। আছে। প্রিন্স বাবাকে নিয়ে একটা গান লিখেছে যেখানে বাবার জায়নামাজ আছে, বাবার কথা আছে, এবং জেমস ভাইয়ের জন্য। হ্যাঁ, এবং বাবা যে তাকে খাইয়ে দিত সেই কথাটা আছে, এবং বাবা যে খোকাকে যে আদর করে বলতো কথাটা। এরকম গান কিন্তু আসলে আমি মনে করি এত ভার্সেটিলিটি খুব কম মানুষ করেছে। আমি মনে করি যে প্রিন্সের কাছ থেকে আমরা এখনো অনেক কিছু পাই নাই। প্রিন্স আরো যত বাজবে আমার ধারণা যে প্রিন্স আরো গান তৈরি করবে, এবং আমি এটা খুব গর্ব করে বলি যে আমার এমনিতেই গান খুব ভালো লাগে। আমি গান শুনলে সেটা আমার গুনগুন করে গাইতে গাইতে আমি শিখে ফেলি। প্রিন্সের অন্তত 50টা গান আমি গেয়ে দিতে পারবো, যেমন বাচ্চু ভাইয়ের 50টা গান আমি গেয়ে দিতে পারবো। যাদেরকে আমরা ভালোবাসি আমরা কিন্তু তাদেরকে আমাদের মাথার মধ্যে জায়গা দিই, হৃদয়ের মধ্যে জায়গা দিই। প্রিন্স একজন শিল্পী, আমি বলবো যে তার শিল্পকে আমাদের হৃদয় এবং মাথায় জায়গা করে দিতে পেরেছে। তুষার হচ্ছে আমাদের সবচেয়ে মেধাবী বন্ধু। এত সুন্দর করে বলতে পারে এমন মানুষ খুব কম, এবং আমার সবচেয়ে মেধাবী বন্ধু। আমাদের ওই জেনারেশনটার মনে হয় একটা প্রবণতা ছিল যে আমরা বাংলাদেশটাকে বদলাতে চেয়েছি। আমরা যে বাংলাদেশে জন্মেছি আর যেখানে বড় হচ্ছিলাম, আমরা চেয়েছি আমাদের পরের প্রজন্মের জন্য আরো একটা সুন্দর বাংলাদেশ তৈরি হোক, এবং সেই জন্যই কিন্তু প্রবল সাংস্কৃতিক চাপ কিন্তু আমাদের চারপাশ থেকে আছে। হিন্দি গানের আগ্রাসন ছিল, উর্দু গানের আগ্রাসন আছে, ইংরেজি গানের, কোরিয়ান গানের, মানে আমাদের পুরো সংস্কৃতির ওপরে অনেক শক্তিশালী, অর্থনৈতিকভাবে অনেক প্রবল শক্তিশালী সংস্কৃতির চাপ আছে। এটা তো আমরা অস্বীকার করতে পারবো সুযোগই না। নেই। এবং স্যাটেলাইট চ্যানেলের যে আবির্ভাব বাংলাদেশে, সেই সময়টাতে প্রিন্স সুর করছে, গান গাইছে, লিখছে, মানে গান গাওয়াচ্ছে, লিখছে, এবং এই যে সময়টাতে প্রবল লড়াই, সেখানে আমাদের শক্তি তো তেমন কিছু ছিল না, আমাদের ইন্ডাস্ট্রি তৈরি হয় নাই। তো সেরকম জায়গাতে প্রিন্স লড়াই করেছে, কিন্তু একইভাবে টেলিভিশনে আমরা লড়াই করেছি, আমি বিতর্কের লড়াই করেছি। এবং আমাদের মিউজিক ভিডিওর কোনো বাজেট ছিল না। তুষার না। করতো অত্যন্ত, মানে সুন্দর ভিডিও করতো অত্যন্ত কম খরচের মধ্যে। আমাদের টাকা ছিল না, আমাদের মানে এখন যেমন ভিডিও বানানোর জন্য স্পন্সর আছে বা সাপোর্ট দেয়, আমাদের কিচ্ছু ছিল না। আমাদের মধ্যে টাকার প্রতি যে একটা থাকে না যে আমরা অনেক ধনী হয়ে যাব, আমরা নাম করব, তার সাথে আমাদের অনেক বাড়ি গাড়ি হবে, এগুলো ছিল না। এখন পর্যন্ত আমাদের এটা আছে, এখনো নাই। এবং আমি দেখতাম প্রিন্স অতি খুশিতে সাউন্ড গার্ডেন থেকে বেরোয় আসছে, একটা খুব ভালো গান বানিয়েছে, এই গানের থেকে পয়সা আসবে না কি আসবে ওইগুলো নিয়ে ওর কোনো মাথা ব্যথা নাই। ও খুব ভালো একটা গান বানিয়েছে, এই খুশিতে সে গানটা শোনাচ্ছে, এবং এই খুশিতে আমরা গানটা শুনছি। গান আর্টিস্টও শুনতো না, মানে এই এখন পর্যন্ত আমি কিন্তু আমার গান করার পরে আর্টিস্টদেরকেও মানে শিল্পীকেও দেই না গান শুনতে, যাতে মানে রিলিজ হওয়ার পরে যাতে শোনে, সেই চমকটা যেন সবার মধ্যে সমানভাবে এই ভালো লাগাটা যেন তৈরি হয়। সারা রাত জেগে গান তৈরি করতো, সারা গান রাত- তৈরি করে আমরা যে ভার্সিটির ভেতরে ঘুরতাম, হ্যাঁ, ভার্সিটির ভেতরে ঘুরতাম শুধু এবং ওই যে মাস্টারটা চেক করতে, হ্যাঁ ওই যে রাস্তায় ডিম ভাজা এবং ডিম সিদ্ধ, পরোটা, চিতই এগুলা পিঠা। কিনে খাচ্ছি। আমরা ভার্সিটির মধ্যে ঘোরাঘুরি করছি, আমরা ফুটপাতের কোনায় বসে আমরা আবার আলাপ করছি। আমাদের আসলে আমরা জানতাম না যে এই শিল্প সাহিত্য করে মানুষ ধনী হতে পারে। আমরা ভাবতাম যে মানুষ যদি পছন্দ করে ওইটাই হচ্ছে আমাদের পাওয়া। এবং আমি এখনো যখন প্রিন্সের সাথে আড্ডা দিই, ফোন করি বা কোনো কিছু, প্রিন্স এই গল্পটাই করে যে গানটা কি ভালো হয়েছে, শুনে ভালো লেগেছে, এই গানটা শোনো তো এটা কেমন হলো। আমাদের মধ্যে এইটা থাকে না যে এই গানটা সুপার হিট হবে কিনা। প্রিন্স ভাই, তুষার ভাই ইজ এ ভেরি গুড লিসেনার অ্যাজ ওয়েল। ফিডব্যাক তো আমরা দেনই। দুজনের খুব ভালো লিসেনার, আর আমি তো তার লিসেনার। অন্য সময় আমি যখন থাকি না, প্রিন্স তো আর আমার কথা শুনতে পারে না, কিন্তু আমি তো প্রিন্সের গান শুনতে পারি। আমি কিন্তু আমার গাড়িতে এখনো প্রিন্সের গান থাকে, সব সময় থাকে। আমার ছেলে, সে একটা বিশেষ শিশু, সেও কিন্তু প্রিন্সের গান গায়। বাহ। এবং আমি খুব অবাক হয়ে দেখেছি যে প্রিন্সের গান আমার মা বাবা পছন্দ করে। একটা জেনারেশন তো চেঞ্জড, ওনাদের জেনারেশন, ওনারা মোহাম্মদ রফির গান শুনে অভ্যস্ত। হ্যাঁ, ওনাদের গোলাম আলীর গান শুনে ওনাদের সবচেয়ে তরুণ হচ্ছে কিশোর কুমার। তো সেই জেনারেশনের মানুষ কিন্তু প্রিন্সের গান শোনে এবং শুনে বলে ছেলেটা তো ভালো গান লেখে, তোমার বন্ধু না? তো এইটা আমাকে খুব আপ্লুত করে যে যাক, গান ভালো লিখে বন্ধু, এই বিচারটাও কিন্তু চমৎকার প্রিন্স ভাই। প্রিন্স বয়সকে অতিক্রম করতে পেরেছে। ওর যেমন এখনকার সময়ে সবচেয়ে তরুণ এই জেনজিতে ওর ভক্ত আছে, প্রিন্সের কিন্তু সেই 60 ভক্ত আছে। 70 ভক্ত আছে। আমার বাবা এই শুরুটা হয়েছে অ্যাকচুয়ালি আমাদের মা গানটা থেকে। হ্যাঁ, মা গান। মা গানের পরে বাবা গানটা আর বাংলাদেশ গানটা এসে পেরেক ঠুকে দিয়েছে। এবং মা গানটা এত মানে সবাইকে এমন ভাবে আবেগ আপ্লুত করেছে। আমি দেখেছি যে বাচ্চু ভাইয়ের মা মারা গেলেন, বাচ্চু ভাই বলছে আমাকে, বাচ্চু ভাই জেমস ভাইয়ের গান শুনে মানে এই মা গান শুনে
এমন অবস্থা বাচ্চু ভাই অনেক দিন পর্যন্ত যে মাগ নিয়ে গান করা যাবে না, প্রিন্স আর জেমস যে গান বানায় ফেলেছে এটার পরে আর গান হবে এবং না। আমাকে বলছে এরকম ডাক্তার প্রিন্সের গানটা একটু শুনতে হবে, এই গানটা আমার মনে পড়ে আমার মায়ের জন্য। বাচ্চু ভাই খুব মাতৃভক্ত ছিলেন খুব মাতৃভক্ত ছিলেন। এবং আমি লক্ষ্য করেছি যে আমার বাবাকেও আমি দেখেছি এই গানটা উনি শুনছেন, উনি খুবই সুফি মানুষ। আমি মনে করি যে প্রিন্স আরো গান লিখবে এবং প্রিন্সের মধ্যে কত গান লুকিয়ে আছে আমার সেটা জানার খুব ইচ্ছা। আপনি ফোন করে করে তাড়া দিবেন এবং তাড়না দিবেন, তাতে আমার মতো করে শ্রোতারা উপকৃত হবে। আমারও তাই মনে হয়। এবং আমি যেটা বলবো যে আমি কখনো প্রিন্সের সামনে বসে প্রিন্সের এইভাবে প্রশংসা করতে পারি নাই। আমি সবসময় প্রিন্সকে বলি যে প্রিন্স আসলে এমন একটা জায়গাতে জন্মেছে এবং আমার নিজের একটা দুঃখ আছে, এইটা আমি এখানে শেয়ার করলে প্রিন্স এখন রেগে যাবে, হয়তো আমাকে বলবে তুমি এটা কেন। না, আমরা শুনতে চাই। আমরা প্রিন্সকে এখনো জাতীয় পুরস্কার দিই নাই, তা আমার এটা নিয়ে খুব রাগ আছে। কিন্তু প্রিন্স আমাকে বলে অসম্ভব, আমি তো পুরস্কারের জন্য গান করি না, আমি কোনো তদবির করবো না, আমি কাউকে বলবো না, আমার কোনো পুরস্কার দরকার নেই। কিন্তু আমাদের তো এটা দরকার আছে। নিশ্চয়ই আমরা যখন এরকম একজন মানুষকে আমাদের মধ্যে পাই, আমাদের স্বার্থেই তাদেরকে পুরস্কৃত করা উচিত। না, নিশ্চয়ই শ্রোতা হিসেবে, অনুরাগী হিসেবে, গুণগ্রাহী হিসেবে আমাদের বলা উচিত। তুষার ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনি ঈদে এসে আমাদের সময় দিয়েছেন ব্যস্ততার মধ্যে। আমি মনে করি যে প্রিন্স অনেক বছর বাঁচা উচিত এবং প্রিন্স যত বাঁচবে তত সুন্দর গান তৈরি হবে। আমি মনে করি যে প্রিন্সের অনেক সুস্থ থাকা উচিত এবং প্রিন্স কিন্তু খুব সুন্দর। হ্যাঁ, খুব সুন্দর একটা এবার প্রিন্স ভাই লজ্জা পাচ্ছে। তুষার যদি এই কথা বলে, হ্যাঁ, খুবই হ্যান্ডসাম একটা ছেলে, আমাদের পুরা ইসের মধ্যে সবচেয়ে নায়কের মতো দেখতে ছিল একমাত্র তুষার। খুবই হ্যান্ডসাম একটা ছেলে। আমি মনে করি যে প্রিন্স এরকমই থাকবে। প্রিন্স যখন অনেক বয়স হবে তখনও প্রিন্স এরকমই থাকবে, চিরতরুণ, চিরসবুজ এবং চির আকর্ষণীয়। বাহ, অসংখ্য ধন্যবাদ তুষার ভাই এসে আমাদের সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন আপনি, আপনার সুস্থতাও কামনা করছি এবং ঠিক এভাবে স্পষ্ট থাকবেন। আপনার এই রূপটা আমাদের সবাইকে অনুপ্রাণিত করে। হ্যাঁ, অনেক ধন্যবাদ। আর প্রিন্স অনেক ধন্যবাদ। আপনি যখন গান লিখছেন, ক্যাসেটের একটা সময়ের কথা বলি, আমি একটু মনে করিয়ে দিই আপনাকে, যেটা আমি আমার আয়োজনের শুরুতেও বলছিলাম, একটানা 30-32 বছর। হ্যাঁ, এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে ক্যাসেট মানে আমরা অপেক্ষা থাকতাম প্রিন্স মাহমুদের গান আসবে, প্রিন্স মাহমুদের গান মানেই হিট গান, এরকম এটা হয়েই গিয়েছিল এবং মোটামুটি লেভেল প্রতিষ্ঠানগুলো এটা মোটামুটি মেনেই নিয়েছিল যে প্রিন্স মাহমুদ মানে এরকম। সেই ধারাবাহিকতা এখনও বজায় আছে। প্রজন্ম বদলেছে, বয়স বদলেছে, শ্রোতার ধারণা বদলেছে, আর্থসামাজিক প্রেক্ষাপট আমাদের বদলেছে। আপনি এখন অকৃত্রিমভাবে সবার ভালোবাসার জায়গাটায় রয়ে গেছেন। সূত্রটা কি ভাই, একটু আমাকে বলেন না, ফর্মুলাটা কি? সূত্র কিছুই নাই আসলে, কিচ্ছু নাই সূত্র। এই যে জিজ্ঞাসা করে আমি খুব অপ্রস্তুত বোধ করি। সূত্র নাই, সৃষ্টির আনন্দে সৃষ্টি করি আসলে। মানে একটা গান করাই আমার জন্য সব কিছু, অন্য কিছু না। গানটা হচ্ছে এবং গানটা যদি প্রচারটা ঠিক মতন হয় তাহলে একটু ভালো লাগে। গানটা নিয়ে যারা আছেন বা যেসব ছবিতে যাচ্ছে তারা যদি একটু ঠিকমতো প্রচারণাগুলো চালায়, একটু পৌঁছে গেলেই ওটাই আমার কাছে সবচেয়ে বড় পুরস্কার, অন্য কিছু না এখন পর্যন্ত। মানে শ্রোতারা গ্রহণ করলে এটাই আমার প্রাপ্য। শ্রোতার কানে পৌঁছে যাওয়াটা, গ্রহণ করাটা পরের ব্যাপার, কানে পৌঁছে দেওয়াটা। হ্যাঁ, প্রিন্স মাহমুদ, আপনার সাথে আড্ডা আমার চলবে। আপনার কাছ থেকে এখনো অনেক গল্প জানার বাকি আছে। আপনাদের বন্ধুদের কাছ থেকে শুনছিলাম, সহকর্মীর কাছ থেকে শুনছিলাম, আরো গল্প আমরা শুনবো, কিন্তু তার আগে আরেকটা গান আমরা শুনতে চাই সজলের কাছ থেকে। চুল পড়া অনেক কমে গেছে। থ্যাংক ইউ মা। স্কোয়ার ইনোভেশন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল, নিয়মিত ব্যবহারে চুল পড়া কমায় ন্যাচারালি। ছেলে আমার বড় হবে, মাকে বলতো সে কথা, হবে মানুষের মতো মানুষ। লেখা ইতিহাসের পাতায় আনি যাতে খেতে পারতাম না। বাবা বলতো ও খোকা, যখন আমি থাকবো না, কি করবি রে বোকা, এ তো রক্ত
সাথে রক্তের টান স্বার্থে অনেক ঊর্ধ্বে হঠাৎ অজানা ঝড়ে তোমায় হারালাম মাথায় আকাশে ভেঙে পড়লো বাবা কতদিন দেখি না তোমায় কেউ বলে না তোমার মতো কোথায় খোকা করে উঠে আয় বাবা কত রাত দেখি না তোমায় আর কেউ বলে না মানি কোথায় আমার করে উঠে আয় চশমাটা তেমনি আছে লাঠি ও পাঞ্জাবি তোমার ইজি চেয়ারটাও আছে নেই সেখানে অলস দেহ শুধু তোমার আজানের ধ্বনি আজও শুনি ভাঙাবে না ভোরে ঘুম জানি শুধু শুনি না তোমার সেই দরাজ কণ্ঠে পড়া পবিত্র পুরাণের বাণী বাবা কতদিন দেখি না তোমায় কেউ বলে না তোমার মতো কোথায় খোকা করে উঠে আয় বাবা কত রাত দেখি না তোমায় কেউ বলে না মামি কোথায় আমার রে উঠে আয় ছেলে আমার বড় হবে মাকে বলতো সে কথা হবে মানুষের মতো মানুষ এ লেখা ইতিহাসের পাতায় নিজ হাতে খেতে পারতাম না বাবা বলতো খোকা ও খোকা যখন আমি থাকবো না কি করবি রে বোকা এ তো রক্তের সাথে রক্তের টান স্বার্থের অনেক ঊর্ধ্বে হঠাৎ অজানা ঝড়ে তোমায় হারালাম মাথায় আকাশে ভেঙে পড়লো বাবা কতদিন দেখি না তোমায় কেউ বলে না তোমার মতো কোথায় খোকা ঘুরে উঠে আয় বাবা কত রাত দেখি না তোমায় কেউ বলে না মানি কোথায় আমার রে বুকে আয় আপনার শৈশব থেকে আপনার পরিণত হওয়ার ধারাটা তিনি দেখেছেন এবং তাকে এই মুহূর্তে আমন্ত্রণ জানাতে চাই আপনার বাল্যবন্ধু আদনান ইউসুফ চৌধুরী প্লিজ ওয়েলকাম ঈদ মোবারক আমন্ত্রণ যমুনার নিমন্ত্রণে ঈদ মোবারক ঈদ মোবারক। চুল পড়া অনেক কমে গেছে। থ্যাংক ইউ মা। স্কোয়ার ইনোভেশন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল নিয়মিত ব্যবহারে চুল পড়া কমায় ন্যাচারালি। কৌতূহলী আমি শৈশবের প্রিন্স মাহমুদ
এখনকার আমাদের সুরকার গীতিকার প্রিন্স মাহমুদ, শৈশবে কেমন ছিলেন একটু শুনি। সবাই পরিণত প্রিন্সকে পেয়েছেন, আমি একদম শৈশবের প্রিন্সকে পেয়েছি, মানে যে সময় প্রিন্স মাহমুদ আজকের প্রিন্স মাহমুদ হয়ে ওঠেননি। আমার ক্লাস 4, 5, 6 বলি, তাহলে এই সময়টা আসলে কি বলবো, কৈশোরও না আসলে, একেবারে বাল্য অবস্থা থেকে একটু তো আমি তখন মনে আছে আমার একটু স্মৃতিচারণ করি প্রিন্স, তোমার সাথে কীভাবে দেখা হলো। তো আমি তখন ঢাকাতে স্কুলে পড়ি, কোর্ট স্কুলে পড়ি, বাবা বদলি হলেন খুলনায়। আমি খুলনায় গিয়ে একটু নতুন স্কুলে গিয়েছি, নতুন বন্ধুবান্ধব, পুরনো বন্ধুবান্ধবের জন্য একটু ফিল করছি। এই সময় একটা ছেলের সাথে পরিচয় হলো, একটু হ্যাংলা পাতলা ইয়েতে, হঠাৎ করে দেখেছি সে আমার পাশের বাসায় থাকে। তার মানে বন্ধুত্বটা দুই রকম, পাশের বাসার বন্ধুত্ব আবার স্কুলের বন্ধুত্ব, প্রতিবেশী এবং বন্ধু। প্রতিবেশী এবং বন্ধু। তাহলে আমাদের যত না কথা হতো স্কুলে, তার চেয়ে বেশি কথা হতো বাসায় ফেরার পরে। আপনি মফস্বলের বাসাগুলো জানেন, তখন এখনকার মতো এরকম কিন্তু দেয়াল দিয়ে ভাগ করা ছিল না। আমার বাসা ছিল একটা লম্বা আই প্যাটার্নের বাসা, এবং ওখান থেকে ড্রয়িং রুম থেকে শুরু করে বেডরুম বা ডাইনিং রুম সব রুমের সাথে ওনার ছাদের সাথে একটা পাশাপাশি ছিল। তাহলে আমরা কখনো ড্রয়িং রুমে বসে কথা বলছি পাশাপাশি, কখনো লিভিং রুমে বসে কথা বলছি পাশাপাশি। এমনকি কিচেনেও, মানে কিচেনের জানলাটাও আমাদের পাশাপাশি ছিল। এখনকার বাচ্চারা যেমন বের হয়, আমরা ওরকম বেরোতে পারতাম না, কিন্তু আচ্ছা, একদম মানে ওই রকম বাইরে বের হতে পারতাম না। বেরোলেও সান্ধ্য আইন যেমন ছিল। আমার আব্বা বাইরে বেরোতে দিতেন না, ওর বাসায়ও সেরকম ছিল যে আমরা বাসার মধ্যেই থাকতাম, মূলত খেলাধুলা সব কিছু বাসার মধ্যেই। বড়জোর সেন্ট জোসেফসের মাঠ, তাও ওইটা আরও বড় হওয়ার পরে, মানে ওই সময়টা এরকম ছিল না। প্রিন্সের মনে আছে কি না একটা মজার জিনিস, যেহেতু বাসা থেকে বাইরে যাওয়া যাবে না, আমরা পিকনিক করতাম, সেটা ওদের বাসার ছাদে, এবং সেটা তো মাসে 2 মাসে একবার আমরা নিজেরা চাল ডাল নিয়ে এসে আমরা ওখানের মধ্যে, ওটা কিন্তু বাবা আমার চোখের সামনে, সেই রকম একটা জিনিস ছিল। আর আসলে জিনিসটা ছিল কি, অ্যামিউজমেন্ট কিন্তু এখনকার মতো তখন ছিল না, বিশেষ করে মফস্বল শহরে। আমাদের গল্প, আমাদের একটু টিভি দেখা, টিভির ব্যাপার গল্প করা, এগুলোই আমাদের অ্যামিউজমেন্ট। রোজ আর হচ্ছে রোজ একটা রোববার হতো আমাদের বাচ্চাদের একটা নাটক, আর হচ্ছে রোজ আর একটা হচ্ছে ডাবল ডেকারের কথা মনে আছে? তখন আমাদের এইগুলাই ছিল। তারপরে ওয়াইল্ড ওয়েস্টটা কি তখন বোধহয় শেষের দিকে কাছে দিলে। তো প্লিজ একটা মজার কথা আমি এখন শেয়ার না করেই পারছি না। তখন হয়েছে কি, মফস্বল শহরে একটা অ্যামিউজমেন্ট ছিল, কিছুদিন পর নতুন সিনেমা আসতো। তো আমাদের ওই সময় 70 দশকের মাঝামাঝি শেষের দিকে ধীরেই আসলো, যখন বৃষ্টি এলো, তো তখন আবার ওটা ওই রিক্সায় করে মাইকে করে পুরা শহরে অ্যানাউন্সমেন্ট করা হতো, মাইকিং করা হতো। তো এটা খুব আবার দুপুরবেলা রেডিওতে শুনতাম ওই যে হ্যাঁ ভাই এখন আসছে এরকম। তো আমাদের খুব ইচ্ছা যে কোনোভাবে যদি একটা অনেক নতুন সিনেমা আসছে যদি দেখা যায়, তো বাড়িতে তো সেটা বলা অসম্ভব ব্যাপার। ক্লাস 5-এ পড়ি, সিনেমা দেখতে যাবে, ছেলে বকে যাচ্ছে, অসম্ভব। তখন আমরা ঠিক করলাম কি, তখন সম্ভবত রোজার ঈদ ছিল একটা, তো ঈদের সময় সকালবেলা হয় কি, ওই অনেক গেস্ট আসেন, এই তখন বাবা আমাদের অত খেয়াল করে স্কোপ থাকে না। আমরা ঠিক করলাম যে 11টা শো থাকে, যেটা মেটিনি সময় কি বলে, ওই শোতে আমরা, সিনেমার নাম ছিল দাতা হাতেম তাই। আচ্ছা, তো আমরা দুজন বললাম যে কেউ খেয়াল করবে না, চলো আমরা চুপে চুপে বেরিয়ে যাবো। আমরা বেরিয়ে গিয়ে কিছু দূরে, একটু রিক্সা দিয়ে একটু সামান্য দূরে, আমরা বোধহয় পিকচার প্যালেসে বোধহয় দেখেছিলাম। এটা ছিল বোধহয় সোসাইটি হল। আচ্ছা, সোসাইটি। হ্যাঁ। তো আমরা তো চলে গেছি 11টার সময় চুপচাপ গিয়ে। আমি যখন দেখছি ওখানে কিন্তু দাতা হাতেম তাই, যারা জানেন গল্পটা, 7টা সাওয়াল আছে। তো অসম্ভব, মানে আমরা ইন্টারেস্ট পাচ্ছি। 3টে সাল যখন হয়ে গেছে, তখন আমি প্রিন্সকে বললাম, প্রিন্স আর বোধহয় থাকা যাবে না, মানে একটু ভয় লাগতেছে। 8টা মাত্র 4টে সাওয়াল আছে, না আর দেখা যাবে না। তো আমরা বাসায় ফিরে এসে বাসায় ঢুকার মুখে দেখিয়েছি লোকজন জড়ো হয়ে আছে, কী ব্যাপার, কোথায় গেছিলা তোমরা? তার মানে ততক্ষণে খবর হয়ে গেছে আমরা দুজন নাই কিন্তু বাসায়, নিখোঁজ। এবং তারপরে যথারীতি দুজনের বাসাতেই ভালো অভ্যর্থনা হলো। আর একটা জিনিস বুঝবেন, মফস্বল শহর, 70-এর দশক, ক্লাস 5-এর ছেলে দুজন পালিয়ে সিনেমা দেখতে চলে গেছে, এই ভয়াবহ। জানাজানি হলে তো সমাজে মুখ থাকবে না, এমন দশা। ভয়ঙ্কর, মানে না, ওটা দুজন প্ল্যান করেই আসছিলাম। কারণ আমি যে কটা ছবি দেখেছি হাফ টাইম পর্যন্ত দেখেছি, কারণ হাফ টাইমের বেশি গেলে ছুটি ঘন্টা পর্যন্ত, হাফ টাইমের বেশি গেলেই বাসায় বুঝে যাবে যে ছবি দেখতে গেছে। এবং এটা শুধু ঈদের দিনই ছবি দেখার সুযোগ ছিল, আর কোনো সুযোগ ছিল না। কিন্তু ওই দিন ধরা পড়ে গেলাম, এবং বাসায় এসে ওর আম্মা ওকে মারছে, আমার বাবা আমাকে মারছে। তবে একটা মজা জিনিস ছিল, আমার ওইটাই প্রথম আর শেষ ছিল ওই বয়সের মধ্যে। কিন্তু আমাদের দুজনের স্মৃতিতে এটা এতভাবে রয়ে গেছে, দেখেন আজকে তো বহু বছর পেরিয়ে গেছে, কিন্তু যখন আমরা স্মৃতিচারণ করি, এখনও প্রিন্সের সাথে যখন টেলিফোনে কথা হয়, ওই কথাটা ঘুরে ফিরে চলেই আসে। আমাদের দুই কিশোর বা বালকের জীবনে একটা বিরাট ঘটনা ছিল। নিশ্চয়ই ক্লাস 5-এ পড়ি তখন। হ্যাঁ, আর তারপরে তোমার সাথে আমার সাথে যোগাযোগও বন্ধ হয়ে গেল। না, তারপর না, 2 বাড়ি থেকে বলে দিল ওর সাথে মেশা যাবে না, ওর সাথে মেশা যাবে না। সেটা নয়, জিনিসটা হলো কি, আমি তখন ক্লাস 5-এ পরে 6-এ যখন উঠলাম, আবার
বদলি হয়ে গেলেন, আমরা ঢাকা চলে আসলাম। ও আচ্ছা, তো আচ্ছা। ঢাকা চলে আসার পরে যেটা হচ্ছে যোগাযোগের ভাড়াটা পড়লো, ওই সময়টা কিন্তু প্রিন্সের বড় বেড়ে ওঠার সময়, আমিও কিন্তু ওই সময় তাকে পাইনি। পরবর্তীতে মাঝে মাঝে যোগাযোগ হতো, কিন্তু আমি জানতাম না যে প্রিন্স যে এত ফ্লারিশ করছে। আমি তখন চিটং মেডিকেলে পড়ি, 5th ইয়ারে সম্ভবত। প্রিন্স চিটাঙে বেড়াতে গেছে, তো আমি চিটাং ওকে জিজ্ঞেস করছি যে তুমি কী করছো ইদানিংকালে। তো প্রিন্স তো আমাকে খুব স্নেহের চলতে পারে, আমাকে আদনান তুমি বোধহয় খুব ব্যান্ডের গানটা শুনো না? বলছে হ্যাঁ শুনি তো। তো তাহলে বোধহয় তুমি দেখো না। তখন আমার বলছে আরে এই তো আমার প্রিন্স। আমি কিন্তু খেয়ালই করি নাই আমার বাল্যবন্ধু প্রিন্স এত উঁচুতে চলে গেছে। তো তারপর তো ওর গান সবসময় ফলো করেছি, করেছি। কিন্তু এই যে শৈশবের প্রিন্স, আসলে ওই প্রিন্স কিন্তু প্রিন্স মাহমুদ নয় আজকের, আমার বন্ধু প্রিন্স, বাল্যবন্ধু প্রিন্স। বাহ, প্রিন্স ভাই ছোটবেলায় বন্ধু পাশে আছে, একটু জিজ্ঞেস করি, ধরেন সুরকার গীতিকার যদি নাই বা হতেন, তাহলে প্রিন্স মাহমুদ কি হতো? একটু আমি একটু বলি। হ্যাঁ, নিশ্চয়ই। একটা খুব অদ্ভুত জিনিস, একটা আমার স্মৃতি আছে। প্রিন্স এর বাসাতে খুব কড়াকড়ি ছিল, গান গাওয়া যাবে না। তখন সে একদিন, আমরা ওই যে গল্প করছি জন্মদিন থেকে পাশে যেতে, সে বলে আমি যদি গান না গাই আমি তাহলে ড্যান্স করবো। তখনও কিন্তু আমি মিঠুন চক্রবর্তী ডিস্কো ড্যান্সারও দেখি নাই, মাইকেল জ্যাকসনও তখন আসে নাই, সুযোগ নেই, হাফ টাইম পর্যন্ত সিনেমা আমার দেখেন কিন্তু তো। পরবর্তীতে অনেক দিন মনে হয়েছে সে ড্যান্সের কথাটা বললো কেমন করে, এত মানে অ্যাডভান্স চিন্তা করে যে গানের সাথে যে ড্যান্স করা যায়। নাচের ইটা আসছে বনিয়মের গানগুলো থেকে, একদম রাসপুটিন থেকে। এরকম কি বাসায় নেচেছেন এই গানে? হ্যাঁ একদম। আমি একটা জিনিস বলি, এই যে এখন আলোচনা হচ্ছিল বাবা মা, এই গান দুটোর সাথে আমি খুব রিলেট করতে পারি। আমি জানি প্রিন্স কাকে দেখে গানটা লিখেছেন। আমি তো খালুকে বসে দেখেছি, আমি খালাম্মাকে দেখেছি। এবং একটা জিনিস দেখেন, একটা আবেগের ব্যাপার। আমার এই দুটা গান খুব প্রিয়। তো আমার ওয়াইফের সাথে আমি দেখতাম, তো আমার ওয়াইফের মাদার মারা গেলেন 2019 সালে। তারপর থেকে কিন্তু সে আর মা গানটা শুনতে পারে না। তা আমার এত প্রিয় গান কিন্তু আমাকে বন্ধ রাখতে হচ্ছে, না আমি একসাথে কোনো শুনতে পারি না। ওর আবেগটা আমি বুঝতে পারলাম। 2023 আমার বাবা মারা গেলেন, এবং আর তারপরে আমি প্রিন্সের বাবা গানটা কিন্তু আমি আর কখনো কারো পক্ষেই শোনা সম্ভব না। এটা আমি একটা নির্দিষ্ট সময় পর থেকে শুনতে বন্ধ করে দিয়েছি, কারণ এটা শুনবার মতো কলিজা অনেক সন্তানেরই হয় না। একটু প্রিন্স ভাইয়ের কাছে জানতে চাই, প্রিন্স ভাই একটু যদি একটু আবেগতাড়িত এখন আমি জেনেই ফেলি, প্রিন্স ভাই মানে এরকম একটা গান লিখতে হলে যে কি পরিমাণে পড়তে হয়, কি যাতনায় পড়তে হয়, কি আবেগে তাড়িত হতে হয়, এটা শ্রোতা হিসাবে আমরা অনুমান করতে পারি। আপনার কি এই অভিজ্ঞতা হয়েছে? এটা হচ্ছে আব্বা আম্মা হচ্ছে 96-এ মারা যান একই বছরে, এবং এটা হচ্ছে 39 দিনের ব্যবধানে। তখন আমি কাজ শুরু করেছি, তখন আমি একটু একটু করে পরিচিতি পাচ্ছি। পরিচিতি মানে বেশ পরিচিতি পেয়েই গেছি 96-এ। তো আব্বা আম্মা একই বছরে মারা যান, ওই যে শূন্যতাটা, এবং তখন তো বয়স কম আমাদের, এবং ওই শূন্যতাটা এরকম তো, এবং আমাদের ফ্যামিলিতে তার আগে কেউ এভাবে মানে চলে যাননি। তো ওই সময় যে ঢাকায় বসে বসে, তখন তো ব্যাচেলার লাইফ, আমি আবার বোনদের বাসাতে থাকতাম না, তখন আমি একা আলাদা বাসা ভাড়া নিয়ে থাকতাম। তো ওই সময়ের শূন্যতা, ওই সময়ের অনুভূতিগুলো সব উঠে এসছে। আর মা তো আমার কাছে, মা তো আমার সাথেই ছিলেন মানে চলে যাওয়ার আগ পর্যন্ত। তো যার কারণে এই সব অনুভূতিগুলো আমি এভাবে আসলে, অনেকে ওই বাবা মা সম্পর্কে ওইভাবে বলেন, আমি আসলে গানের বিষয়টা এইভাবে বলতে পারি না, যেটা অন্য কেউ হলে হয়তো আরও সুন্দরভাবে বলতে পারতাম। আমি চাই গানের মধ্যেই শুনুক সবাই। এই যে আবেগটুকুকে ধারণ করা, সাধারণের আবেগটুকুকে ধারণ করা, আমি প্রিন্স বন্ধু, আমি এই জন্য গর্ববোধ করি। আমি যখন গানগুলো শুনি, এই যে আবেগ আপনি শুনতে পারছেন না, যে এইটাও কিন্তু একটা বিশাল আবেগের ব্যাপার গানের মধ্যে। একবার আমার মনে আছে প্রিন্সের মা গানের সাথে ওই যে রবীন্দ্রনাথের একটা, ওই যে মা নিয়ে একটা কবিতা আছে, ওটাকে ফিউশন করে একটা প্রোগ্রামে গাওয়া হয়েছিল ইন্ডিয়াতে সারেগামাপাতে, এবং দ্যাট ওয়াজ অলসো অ্যামেজিং। এবং ওখানে কিন্তু উপস্থাপক কাঁদছিলেন, যারা শুনছিলেন তারা কাঁদছিলেন। হ্যাঁ, দ্যাট ওয়াজ, এটা বিশাল প্রাপ্তি ছিল। কারণ এইভাবে যেই কবিতাটা আমরা ওই যে মাকে আমার পড়ে না মনে, ওইটার সাথে মা গানটা একসাথে করে করা হলো, এবং আসলেই ওই প্রাপ্তিযোগটা অনেক অনেক ছিল। আর বাংলাদেশের একটা গান বাজছে দেশের বাইরে থেকে, এটা অনেক বড়। আদনান ভাই, একটু পরিবেশ পরিস্থিতি বদলানো দরকার। হ্যাঁ, কিছুক্ষণ পরে আমাকে আর ধরে রাখতে পারবো না। থলেতে যদি মজার কোনো গল্প থাকে প্রিন্স ভাইয়ের বলে ফেলুন আজকে। আমাদের পিকনিকের মধ্যে কিন্তু প্রিন্সের মনে আছে কিনা, ওই যে একটা পুরোনো আমলের গ্রামোফোন রেকর্ড মনে আছে, ওই যে একদম ওই যে হিজ মাস্টার্স ভয়েসের গ্রামোফোন, আমরা ওখানে কেমন করে যে ছিল, ওইটা আমরা বাজাতাম। কোথা থেকে আসছিল আমি জানি না, কিন্তু মনে আছে ওটা বোধহয় স্বামী একটা ছেলে ছিল, স্বামী থাকতো উল্টা দিকে। ওখানে হচ্ছে রেকর্ড ছিল, আপুর বাসার কিছু রেকর্ড ছিল আমার বাসায়, এবং আমরা ওই রেকর্ডগুলো বাজাতাম, এবং স্বামীরও কিছু রেকর্ড ছিল। আরে সোহেল রানার কি যেন গল্প, এটা এসে ঘুরপাক খেয়ে চলে যাচ্ছে বারবার। কোনো একটা কনসার্টে যেখানে আমাকে একটু আলাদাভাবে ডাকা হয়েছিল জুয়েলের,
তো ওখানে ওই ছেলেটা এসে আমাকে বলছে যে প্রিন্স ভাই আমি আপনার ফ্যান। তারপরে আমরা কী নাম তোমার, কি বলছে যে আমি ওকে আগে আসলে দেখি নাই, তখনও চিনি না। ও বলছে আমি সোহেল রানার ছেলে। আমি তো অবাক হয়ে তাকায় রয়েছি, আমি সোহেল রানার ছবি। ও এসে আসছে, আমার ছেলেকে সাথে নিয়ে আসছে, যে আপনার ছেলের সাথে পরিচয় হলো। তা বলছে, তো ওইটা দেখেই আমার সাথে সাথে আদনানের কথা মনে হয়েছে যে আমরা দাঁতে, ওই ছেলেকে আর বলা হয়নি যে আমরা দাঁতে হাতেম তাই দেখতে গেছিলাম। এটা নিয়ে বাসায় অভ্যর্থনা পেয়েছে একটা বিশাল রকম। এবং এই সেই ঈদের সময়, আজকে ঈদের প্রোগ্রামে এসেছি, ঈদের সময়। আচ্ছা, পরিণত বয়সে একটা ছোট্ট গল্প পড়ে, অনেক পরের কথা তখন। তো আমার স্ত্রী তখন বারডেমে আছেন, উনি শিশু বিভাগে কাজ করেন। তো উনি একদিন আমাকে ফোন করেছেন, এনআইসিউ বলে, মানে একেবারে ছোট বাচ্চাদের যে এগুলো, যে আমাদের এখানে তো প্রিন্স মাহমুদ এসছেন তার বাচ্চাকে নিয়ে থেকে খুলনা থেকে। প্রিন্স মাহমুদ এসছে, তো আমার এই স্কুল ফ্রেন্ড। তো আমি তাড়াতাড়ি করে এসেছি। তো যাই হোক, ওখানের মধ্যে আবার আমাদের রিউনিয়ন হলো। মানে আমাদের হচ্ছে কি, ছোটোবেলা আলাদা হওয়ার পর থেকে 3 বছর 4 বছর পর হয়তো কোনো একটা অকেশন ধরে দেখা হতো। তো ওখানে আমার ওয়াইফের সাথে পরিচয় হলো। ওখানে কুমার বিশ্বজিৎ এসেছিলেন, অনেকে এসেছিলেন ওকে দেখার জন্য। তো ওখানে আবার আমার অনেক দিন পরে আবার এই মানে দুঃখ ঘটনার মধ্যে দিয়ে আবার সুখের ঘটনা হয়ে গেলো, দেখা হলো। আর সুখের ঘটনা আরেকটা জিনিস, ওর বাচ্চাটা একদম ভালো হয়ে গেল বার্থডের সময়। তখন আমরা খুব আনন্দিত হলাম এটা নিয়ে। এইটাই সবচেয়ে বড় সুখ। যাই হোক, আদনান ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি এসে আমাদের সময় দিয়েছেন। আপনাকে পাওয়াতে আমি বিশ্বাস করি প্রিন্স মাহমুদের ঈদটা আজকে রঙিন হলো। অবশ্যই অনেক অনেক রঙিন হলো। যাক, এটা আমাদের পক্ষ থেকে প্রিন্স ভাইয়ের জন্য ঈদই। সবাইকে ঈদ মোবারক। অসংখ্য ধন্যবাদ আপনাকে আসবার জন্য। আমার একটা ব্যক্তিগত আগ্রহের জায়গা আছে। আপনার চারিদিকে উৎসব, হাসান ভাইয়ের এই গানটি কত হাজারবার শুনেছি হিসাব নেই। মানে এমন যে দুঃখ বিলাস করতে শুনেছি তাও না, কিন্তু কেন যেন খুব ভালো লাগে কাজ করেছে, কয়েক হাজারবার শুনেছি। এবং শেষমেশ যখন আইপড বেরোলো, তখন আইপডের একটা অ্যালবাম জুড়ে শুধু এই গানটিই ছিল, যে কোনো কারণে যে কোনোভাবে আমার লোড করা ছিল। কৌতূহলের জায়গাটা হচ্ছে, বাবা মার গল্পটা আজ জানতে পারলাম যে 96-এর আপনার বাস্তব জীবনের একটা অভিজ্ঞতার প্রভাব পড়েছে। সানায়ের সুর নিয়ে যাবে তোর, কি প্রভাবে, কি ভাবনা থেকে, কে প্রভাবিত করে আপনাকে এই গান এরকমভাবে লিখতে সাহায্য করে? এটা তো কম বয়সের একটা, সবার জীবনে একটা সত্য ঘটনা। এইভাবে নাই বলি, মানুষ যে যার মতো ভেবে নিক। এভাবে গল্প বললে আসলে সবাই তো সবার কোনো চরিত্র কি আছেন, থাকতে পারে কিছুটা তো অবশ্যই এভাবে না বলি, বরং যে যার মতো গল্পটা তৈরি করে নিক গানটা শুনে শুনে। সেই কত চেহারা যে কল্পনা করেছি, মানে সুখস্মৃতির কথাই বলি, কত চেহারা কল্পনা করে নিয়েছে। এরকম একজন ছেলে বসে গানটা গাইছে কারোর জন্য, এরকম একজন চলে যাচ্ছে, নিজেদের কল্পনার জগতে কত কিছু সাজানো হয়েছে। যাই হোক, আমরা আরেকটা গান শুনতে চাই। আমরা গান থেকে ফিরে এসে আরো কথা বলবো। সজলের কাছে যাচ্ছি। চুল পড়া অনেক কমে গেছে। থ্যাংক ইউ মা। স্কোয়ার ইনোভেশন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল, নিয়মিত ব্যবহারে চুল পড়া কমায় ন্যাচারালি। মাসে 10 দিন ধরে গর্ভে ধারণ, কষ্টের তীব্রতায় পড়েছে আমায় লালন। হঠাৎ কোথায় না বলে হারিয়ে গেল জন্মান্তরের বাঁধন, কোথা হারালো। সবাই বলে ওই আকাশে লুকিয়েই আছে, খুঁজে দেখো পাবে গুরু নক্ষত্র মাঝে। রাতের তারা আমায় কি তুই বলতে পারিস, কোথায় আছে, কেমন আছে? ওরে তারা, রাতের তারা, মাকে জানিয়ে দিস। অনেক কেঁদেছি, আর কাঁদতে পারি না।
গেছিলে তাই বিষাদের অভয়ারণ্যে হয় কবুপা সবাই বলে ওই আকাশে লুকিয়ে আছে খুঁজে দেখো পাবে পুরনো ক্ষতর মাঝে রাতের তারা হায় আমায় কি তুই বলতে পারিস কোথায় আছে কেমন আছে মা ওরে তারা রাতের তারা মাকে জানিয়ে দিস অনেক কেঁদেছি আর কাঁদতে পারি না মাসে 10 দিন ধরে গর্ভে ধারো কষ্টের তীব্রতায় করেছে আমায় লালন হঠাৎ কোথায় না বলে হারিয়ে গেল জন্মান্তরের বাঁধন কোথা হারালো সবাই বলে ওই আকাশে লুকিয়ে আছে খুঁজে দেখো পাবে পুরনো ক্ষতর মাঝে রাতের তারা আমায় কি তুই বলতে পারিস কোথায় আছে কেমন আছে মা ওরে তারা রাতের তারা মাকে জানিয়ে দিস অনেক কেঁদেছি আর কাঁদতে পারি না আমাদের কাছে ছোট্ট একটি তথ্যচিত্র আছে। একজন প্রিন্স মাহমুদ বন্ধুবৎসল জানলাম, প্রিন্স মাহমুদ চমৎকার একজন সন্তান, বাবা মাকে প্রচণ্ড ভালোবাসেন জানলাম, একজন বাবা হিসেবে তার বন্ধুর কাছ থেকে শুনলাম তিনি তার সন্তানের ব্যাপারে কতটা সংবেদনশীল। সব কিছু জানার পরে সহকর্মী হিসেবেও জানলাম একজন ভাই হিসাবে, পরিবারের একজন সদস্য হিসাবে প্রিন্স মাহমুদ কেমন তা তার ভাইয়ের কাছ থেকে আমরা একটু শুনবো। হাই দাদা, কেমন আছিস? তোর নতুন গানগুলোর কিছু কিছু ক্লিপ দেখছিলাম, খুবই ভালো লাগলো। আর অ্যাজ উই অল নো, কোনো কিছুতে পারফেকশন না আসলে তুই সেটা শেষ করতি না। আমরা মাঝে মাঝে বিরক্ত হতাম যে ও কেন বারবার এই জিনিসটা, একই জিনিস বারবার কেন করছে, কিন্তু ফাইনালি দেখতাম যে ওর ফাইনালি যেই আউটপুটটা এসেছে ওটাই আসলে পারফেক্ট। ও কারো কথাই তেমন শুনতো না যে না এই পর্যন্ত হয়ে গেল, ঠিক আছে এটা ভালো, এটা খুব সুন্দর হয়েছে। ওর নিজের মনোপুত না হলেও কখনো এগুলো মানে ফাইনাল করতো না কোনো কিছুই, এবং এই অভ্যাসটা ওর ছোটোবেলা থেকে। তো যাই হোক, তোর আপকামিং ছবির জন্য অনেক শুভেচ্ছা, গুড লাক। ছোট ভাইয়ের কাছ থেকে আমরা শুনছিলাম, মানে ভাইয়ের কাছ থেকে শুনছিলাম, বাস্তবতায় অনেক দূরে আছেন আপনারা, একটু স্মৃতি শুনতে চাই ছোট ভাইকে নিয়ে। সাব্বিরের সাথে তো আমার অনেক অনেক স্মৃতি। ওর কত বয়সের গ্যাপ আপনাদের? আমার 1.5 বছর 2.5 বছরের ছোট। আচ্ছা। সাব্বির, ওর সাথে ওই আমার মানে বন্ধু, ছোট ভাই সব। কিছুদিন আগে ও দেশে এসেছিল, একসাথে খুলনায় গেলাম আমরা দুজন, এবং আসলে একসাথে খুলনায় যাই, খুলনাতে একসাথে থাকি, আবার চলে আসি। কয় ভাই বোন আপনারা? আমরা 8 ভাই বোন। 8 ভাই বোন। নিশ্চয়ই উনি এখন আমাদের দেখছেন, আমাদের শুনছেন। ঈদের উৎসব যেহেতু আপনার প্রোগ্রাম যাচ্ছে, হয়তো তিনি আপনাকে শুনছেনও। যদি কিছু বলার থাকে সাব্বির ভাইকে। সাব্বিরকে কি বলবো, ওকে তো প্রতিদিনই বলি সুস্থ থাকুক, ভালো থাকুক। বাহ, চমৎকার। পরিবারের অন্য কেউ কি মিউজিকের সাথে কানেক্টেড? ভাই বোনরা কেউ? ভাই বোনরা না, কেউ না, সেভাবে কেউ আসেনি। আমাদের ফ্যামিলিটা আসলে এরকম ছিল না আসার মতন। কিন্তু বড় আপু গান গাইতো, এবং বাসার ভেতর সবাই মোটামুটি গান গাইতে পারে। ছোট ভাই গাওয়া নিষেধ ছিল অনেকটা, এবং আপু এত সুন্দর গাইতো
এত সুন্দর, আমি সে বিষয়ে বলবো আমি পরে। বাহ, চমৎকার। আমরা শুনবো। আরেকজন অতিথি আছেন, তিনি বাস্তবতা এবং ব্যস্ততার কারণে আমাদের সাথে এসে উপস্থিত হতে পারেননি, ডক্টর কাজী কামরুজ্জামান। তিনি একটা ছোট বার্তা রেখেছেন আমাদের আজকের অতিথির জন্য। আমার সাথে সম্পর্কটা তার একজন প্রতিবেশী হিসাবে, আমরা একই জায়গায় থাকি অনেক দিন, কয়েক যুগ হবে। আমার কাছে থেকে দেখার একটা সুযোগ হয়েছে তাকে। আমার যেটা মনে হয়েছে উনি অত্যন্ত দয়ালু মানুষ, তবে ভীষণ প্রতিবাদী মানুষ। উনি কোনো অন্যায় উনি সহ্য করতে পারেন না এবং সাথে সাথে প্রতিবাদ করেন। আমরা সেটাও দেখছি যে গত অগাস্ট আন্দোলনের সময় শিল্পীদের মধ্যে প্রিন্স মাহমুদ মাঠে ছিলেন। আমি মনে করব যে তার নামটা প্রিন্স মাহমুদ, এটা খুব অ্যাপ্রোপ্রিয়েট নাম। মানে উনি গানের জগতে যেরকম প্রিন্স, এবং মাহমুদ মানে প্রশংসা, এবং সত্যিও প্রশংসা করার মতো মানুষই। ওনার সাথে মিশলে কখনোই মনে হবে না এই মানুষটা এত বড়, কোনো অহংকার নাই। আমরা শুনছিলাম আপনার ব্যাপারে ছোট্ট করে মূল্যায়ন, ফিডব্যাক, শুভেচ্ছা সবই পেয়েছি। জানতে চাই দুজনের সখ্যতা কি করে হলো, বন্ধুত্ব কিভাবে হলো, মানে সম্পর্কটা কি? জামান ভাই হচ্ছে আমার পাশে থাকেন, পাশের বাসাটাই জামান ভাইয়ের, এবং আমরা অনেক বছর ধরে একসাথেই থাকি। কমিউনিটি হসপিটালটা হচ্ছে ভাইয়ের। ভাই আমার অনেক কাছের মানুষ, এবং সব সময় ভাইয়ের সাথে প্রায় অনেক বছর ধরে একসাথেই প্রায় আমরা সময় কাটাই, সময় পেলে। এবং ভাইয়ের কাছ থেকে আমার সেই 71 থেকে মানে অনেক কিছু শোনা, এবং ভাইয়ের কাছ থেকে শুনে অনেক গানও তৈরি করে ফেলেছি আমি। কোনো যেমন 71-এর মুক্তি সেনার যুদ্ধ আমি দেখি নাই, একটা গান করেছিলাম। এবং ভাই আসলে একটা বিশাল মুক্তিযোদ্ধা, তো ভাই একটা বিশাল জায়গা জুড়ে আছেন। প্রিন্স ভাই, আপনার জীবনের সাথে সম্পৃক্ত মানুষগুলোর চমৎকার মূল্যায়ন শুনছিলাম। আরও একজন আছেন, দেখি আপনার ব্যাপারে কি বলেন। তার পরিচয়টা না হয় আমরা পরে জেনে নিব। হাই প্রিন্স, ঈদ মোবারক, হোপ ইউ আর ডুইং গ্রেট। আমরা ভালো আছি। সেই ছোটোবেলার কথাগুলো মনে পড়ছে, 1987, 88, 89. Remember when you used to hang out a lot together in Khulna. আমরা হয় তোমার বাসায় অথবা আমার বাসায় সেই রেকর্ডস, ওয়েস্টার্ন মিউজিক, স্করপিয়ন্স, AC/DC, লোবো। নট অনলি দ্যাট প্রিন্স, যখন আমি হাইওয়েতে ড্রাইভ করি, আমার পছন্দের গানগুলো, তোমার যে গানগুলো আছে সেগুলো যখন শুনি, আই ফিল লাইক আই ফিল সো প্রাউড। স্পেশালি এখানে একটা অনেক বড় ইন্ডিয়ান কমিউনিটি আছে, যারা যখনই কথা হয়, when it comes up like Prince Mahmood or any Bengali or Bangladeshi songs, they just always salute, because they think you are a legend, and you are a legend, of course, and I'm so proud of you, Prince. চমৎকার এই যে মূল্যায়ন, প্রত্যেকে আপনাকে তাদের মতো করে ভালোবাসেন, প্রত্যেকে তাদের মতো করে মূল্যায়ন করেন। কখনো কি মনে হয় কি না, এই অনেক ভালোবাসা আমার জন্য অনেক চাপ হয়ে যায়? চাপ হয় না, আরও ভালো সৃষ্টিতে মানে অনুপ্রেরণা পাই। প্রিন্স মাহমুদ, আপনার সাথে আড্ডা আমার চলবে। আপনার কাছ থেকে এখনো অনেক গল্প জানার বাকি আছে। আপনাদের বন্ধুদের কাছ থেকে শুনছিলাম, সহকর্মীর কাছ থেকে শুনছিলাম, আরও গল্প আমরা শুনবো, কিন্তু তার আগে আরেকটা গান আমরা শুনতে চাই সজলের কাছ থেকে। যদি হিমালয় হয়ে দুঃখ আসে হৃদয়, সে কিছু নয়, শত আঘাতেও নিঃস্ব যে আজ তারা হারানোর ভয়। যদি হিমালয় হয়ে দুঃখ আসে হৃদয়, সে কিছু নয়, শত আঘাতেও নিঃস্ব যে আজ তারা হারানোর ভয়। কি ভুলে আমি এত সয়েছি যে ব্যথা, কি করে ভুলেছি অতীতের কথা, জানতেও পারবে না কেউ তা, জানতেও পারবে না কেউ তা।
করো না কেন হৃদয় দুঃখের হিমালয়, প্রশ্ন করো না বিসুবিয়াস এ বুকে কেন জেলে বেহাগের সুরে সুখ গিয়ে দূরে আসে অশুভ বারতা, কি ভুলে আমি এত শোয়েছি যে ব্যথা, কি করে ভুলেছি অতীতের কথা, জানতেও পারবে না কেউ তা, জানতেও পারবে না কেউ তা। দল বেঁধে সব দুঃখ আসে, মৌন প্রেমে সর্বনাশে, ভোরের শিশির শুকোবে জেনে তপ্ত রোদ হাসে, বেহাগের সুরে সুখ গিয়ে দূরে আসে অশুভ বারতা, কি ভুলে আমি এত শোয়েছি যে ব্যথা, কি করে ভুলেছি অতীতের কথা, জানতেও পারবে না কেউ তা, জানতেও পারবে না কেউ তা। যদি হিমালয় হয়ে দুঃখ আসে হৃদয়, সে কিছু নয় শত আঘাতেও নিঃস্ব যে আজ তারা হারানোর ভয়, কি ভুলে আমি এত শোয়েছি যে ব্যথা, কি করে ভুলেছি অতীতের কথা, জানতেও পারবে না কেউ তা, জানতেও পারবে না কেউ তা। চুল পড়া অনেক কমে গেছে। থ্যাংক ইউ মা। স্কোয়ার ইনোভেশন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল নিয়মিত ব্যবহারে চুল পড়া কমায় ন্যাচারালি। নানান চড়াই উতরাই পার করেছেন জীবনের, কোনো না পাওয়ার বেদনা যেটা আপনাকে খুব তাড়িত করে? না পাওয়ার বেদনা বলতে অনেক অনেক সুন্দর গান করার কথা ছিল, যেগুলো এখনও আসলে হয়নি, হয়তো করতে পারবো, আশা করছি, দেখি। আর এমন ক্ষেত্রে যদি হয়, ধরুন অনেক গানই আপনি সুর করেছেন, অনেক গানই আপনি লিখেছেন, হয়তো মনে হচ্ছিল যে না ঠিক আছে এটা হয়েছে কোনো রকম, কিন্তু তার মানে অপ্রত্যাশিত একটা প্রতিউত্তর শ্রোতাদের কাছ থেকে পেয়েছেন, এরকম হয়েছে কখনো? হ্যাঁ হয়েছে। কোন গানের ক্ষেত্রে? অনেক গানের ক্ষেত্রে। সাফল্যের পাশাপাশি এমন কোনো সংগ্রাম, কোনো লড়াই তো করেই যাচ্ছি, মানে সাফল্যের সাথে যে পুরোটাই যে সাফল্য থাকে এমন না। প্রিন্স মাহমুদ খুব কম বলেন, তবে আমাদের মনে হয় আজকের এই আয়োজনটায় আমরা প্রিন্স মাহমুদকে সবচেয়ে বেশি কথা বলিয়ে নিতে পেরেছি, তার জীবন সম্বন্ধে জানবার একটা সুযোগ আমার তৈরি হয়েছে। অনেক বলি তো,
কথা তো বেশিই বলছি আজকাল মনে হয়। না না, একদমই না, একদমই না, একদমই না। এমন হয় না কাজ করতে যে অনেকে অনেক সময় ভুল বুঝে নেয়, ভুল ভেবে নেয়, হয়তো আপনি বলেছেন এক, তারা ভেবে ফেলেছেন অনেক, এরকম বেশ কিছু সম্পর্ক প্রভাবিত হয়। এমন কোন সম্পর্ক যেটা প্রভাবিত হয়েছে, যেটা ঘটেছে, যেটা আপনি চান না এমনভাবে ঘটুক? এটা প্রতিনিয়ত হয়, হয়তো কোনো কিছু মানে অধিকাংশ কথাই আসলে অত ভেবে বলি না, ওরকম ভেবে চিন্তে সবার সাথে কথা বলি না। তো হয়তো কিছু চিন্তা করে বললাম, ওটা হলো না, বা যাকে বলেছি সে ওইভাবে নিল না, এটা তো নিয়তই হয়। প্রিন্স মাহমুদ, আপনার সাথে এই আড্ডা আমার আজ আরও লম্বা হবে। আমার দর্শকরা অপেক্ষায় আছে আপনার জীবনের গল্পগুলো শোনার, কিন্তু তার আগে আরেকটা গান শুনতে চাই সজলের কাছ থেকে। গানে যাচ্ছি। ওরে মাটি হব মাটি, কেন করো কান্না কাটি? ওরে মাটি হব মাটি, কেন করো কান্না কাটি? আতরানো লোবানানো সাজাও আমায় পরিপাটি, আতরানো লোবানানো সাজাও আমায় পরিপাটি। ওরে মাটি হব মাটি, কেন করো কান্না কাটি? ওরে মাটি হব মাটি, কেন করো কান্না কাটি? মওলা ছাড়া কেউ নাই রে, মওলা ছাড়া কেউ নাই, মওলা ছাড়া কেউ নাই রে, মওলা ছাড়া কেউ নাই। আতরানো লোবানানো সাজাও আমায় পরিপাটি, আতরানো লোবানানো সাজাও আমায় পরিপাটি। ওরে মাটি হব মাটি, কেন করো কান্না কাটি? ওরে মাটি হব মাটি, কেন করো কান্না কাটি? কালেমা শাহাদাত পড়ো উচ্চ স্বরে, বাবু যেন করা যাবে একটু কম করে। কালেমা শাহাদাত পড়ো উচ্চ স্বরে, বাবু যেন করা যাবে একটু কম করে। আতরানো লোবানানো সাজাও আমায় পরিপাটি, আতরানো লোবানানো সাজাও আমায় পরিপাটি। ওরে মাটি হব মাটি, কেন করো কান্না কাটি? ওরে মাটি হব মাটি, কেন করো কান্না কাটি? দুই টুকরা তুলা দিও নাকের ভেতরে, আমায় পরিষ্কার করে। দুই টুকরা তুলা দিও নাকের ভেতরে, গোসল করাইও আমায় পরিষ্কার করে। আতরানো লোবানানো সাজাও আমায় পরিপাটি, আতরানো লোবানানো সাজাও আমায় পরিপাটি।
মাটি হব কেন করো কান্নাকাটি মাটি হব মাটি ওরে মাটি হব চুল পড়া অনেক কমে গেছে। থ্যাংক ইউ মা। স্কোয়ার ইনোভেশন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল নিয়মিত ব্যবহারে চুল পড়া কমায় ন্যাচারালি। ভাই, আপনার আলাপচারিতা এক জায়গায় বলেছিলেন আপনার বড় বোন চমৎকার গান গাইতেন, এই গল্পটি বলবেন আপনি? আপু চমৎকার গাইতো, আপুর কাছ থেকেই মূলত গানটা আসে। আপু একটা গান গাইতো, তুমি কত দূর কোথায় বসে, মালা গেঁথে যাও মনোহরসে, এই একটা গান। আর একটা হচ্ছে এই পৃথিবীতে সারাটি জীবন কি পেলাম বলো হয়। এই দুটো গান আপু খুব সুন্দর গাইতো আর কি। তো অনেক দিন আপুর ভয়েসের প্রভাবই মূলত আমার গানের শুরুটা। মানে আর হওয়ার পর থেকে আমার যখন 3-4 বছর বয়স, তখন থেকে নাকি আমি গান গাইতে পারতাম এবং গান মুখস্থ গাইতে পারতাম। যে কোনো গান শুনলেই একবারে মুখস্থ করে ফেলতাম। এবং কঠিন কঠিন গান এরকম যত গান রেকর্ডে শুনতাম, ক্যাসেটেই শুনতাম। তখন কিন্তু ক্যাসেট ছিল। আমি হই, আমার একটা ছবি দেখবা যে আমার বাসা আছে, বাসার সামনে আছে, যে আমাদের ছাদে পড়ে বসা, মানে ক্যাসেটে আমরা সবাই গান শুনছি, রেকর্ডার ক্যাসেটে ছাদের পরে উঠে আমরা মাঝে মাঝে বিকালে বসতাম। ওই সুরগুলো তো ভেতরে থেকে গেছে, ওই শোনাগুলো অবচেতন মনে লালন করে শোনাগুলো। কিংবদন্তিদের কথা বলতে চাই, শ্রদ্ধেয় আজম খান, তার সাথে কাজ করার, শাফিন আহমেদের সাথে কাজ করার অভিজ্ঞতা হয়েছে, বাচ্চু ভাইয়ের সাথে কাজ করার অভিজ্ঞতা হয়েছে, জেমস ভাইয়ের সাথে কাজ করার অভিজ্ঞতা হয়েছে। এক একজন এক এক রকম, এক একজন এক এক জনরার মানুষ, কিন্তু সবার ওই মিলের জায়গাটা হচ্ছে সবাই প্রিন্স মাহমুদের সুরে গান করেছেন, প্রিন্স মাহমুদের লেখনীর গান করেছেন। এক একটা ভিন্ন ভিন্ন সত্তাকে আপনি যতক্ষণ আপনার সুর দিয়ে বা কাউকে পরিকল্পনা করে লেখেন তাদের গানগুলো, মানে কি থাকে, মূল টার্গেটটা কি থাকে? নিজেকে প্রকাশটা, আমি যেটা যতটুকু পারি ততটুকটা প্রকাশ করার চেষ্টা করি। তারা আগে যা করে এসছেন সেরকম না করে একটু আলাদা কিছু করি, যাতে মানুষের কাছে পৌঁছয়। এটা করেছি আমি সবসময়। একটু সুরটা একটু তাদের স্টাইল থেকে বেরিয়ে একটু নিজের মতো করে করা, বা লেখাটা তারা আগে যেটা গান নিই সেটা করা, এটা করেছি। আপনি প্রেম নিয়ে প্রচুর লিখেছেন, আপনার প্রেমের গান বা মন ভালো করে দেওয়ার গানের অভাব নেই। হ্যাঁ, সেক্ষেত্রে আপনি প্রিন্স মাহমুদ ব্যক্তিগত জীবনে এই প্রেম দ্বারা কতখানি প্রভাবিত? কৌতূহলী আমরা, শ্রোতারা কৌতূহলী। অবশ্যই প্রভাবিত। এটা যদি বলি যে প্রভাবিত না, তাহলে তো গান হয় না। অন্য সবার মতো আমিও। প্রিন্স মাহমুদের সুরে প্রচুর সিনেমার গান হয়েছে, এবং এইবার ব্যতিক্রমভাবে, ঈশ্বরের কথা যদি বলি, ব্যতিক্রমভাবে আপনি কাজ করছেন। এই ট্রানজিশনটা বা লক্ষ্যটা, নিজেকে পরিবর্তন করাটা একটু শুনবো আপনার কাছ থেকে। প্রচুর কাজ আমি করিনি আসলে। ওই প্রথম 2002 বা 2003 ওই ওটা তো আমার অ্যালবামের গান ছিল, মা গানটা জেমস ভাইয়ের, ওটা একটা সিনেমায় গেল, ওটাই ছিল প্রথম। এরপরে হচ্ছে মোস্তফা সরোয়ার ফারুকের জন্যে নতুন করে গান করলাম, জেলখানার চিঠি। লিমন গিয়েছিল, যেখানে তুমি আর তোমরা আছো সবাই। ওই গানটা বেশ মানুষ পছন্দ করলো। এরপরে অনিমেষের সাথে দুটো ছবিতে কাজ করেছি। তারপরে মূল যেটা হলো সেটা হচ্ছে যে ঈশ্বর কি তোমার আমার মিলন লিখতে পারতো না গানটা, অলির লেখা, আমার সুর আয়োজনের গানটা, এটা বিশেষভাবে মানুষের কাছে পৌঁছে গেল। এই গানটার পরেই সিনেমার গানের ব্যাপারে আসলে সবাই একটু আমাকে ডাকছেন ছবিতে কাজ করার জন্যে। তো এরপরে ওই যে রাজকুমার ছবির বরবাদ হয়ে যাচ্ছি গানটা, বরবাদ হয়ে যাচ্ছি, তারপরে জঙ্গলি সিনেমার সব গান। হ্যাঁ, জঙ্গলি ইসলামার গানটা মূলত ওই যে যখন রাজকুমারের কাজ করছি, ঈশ্বর গানটার ওই সময়, ঈশ্বর গানটা যখন তখন প্রকাশিত হয়েছে সম্ভবত, বা তার কিছুদিন পরেই ওই সিয়াম আসে, সিয়াম আর রাহিম আসে। ওরা এসে বলে যে ভাইয়া এরকম আমরা ছবি করছি জঙ্গলি, আপনার গান দিয়ে পুরো ছবিটা সাজাতে চাই। সে অনেকগুলো গানের কথা। তো এবং ওরা এত বেশি আমার কাছের হয়ে গেল অল্প কিছুদিনের মধ্যে, গান নিয়ে প্রতিদিন বসা, এবং জঙ্গলির গানগুলো একটার পর একটা তৈরি হলো। যার একটা গান প্রথম এসছে জঙ্গলির কিছুদিন আগে, সেটা হচ্ছে জনম জনম, তাহসান আর আতিয়া নিশা গিয়েছে। এই গানটা বেশ মানুষ গ্রহণ করেছে। এবং এই 2-3 দিন আগে আর একটা গান আসলো জঙ্গলির, বন্ধু গো শোনো, তুমি ছাড়া আমি, আমি ছাড়া তুমি, মানে হয় না কোনো।
এই গানটাও মানুষ পছন্দ করছে এবং এই সময়ে বেশ খুব মানুষ ভালোভাবে নিয়েছে। আশা করছি কিছু কিছু কাজ করব ছবিতে, আমার অ্যালবামের বা মানে অডিওর জন্য যে কাজগুলো করি সেই কাজগুলো ছাড়াও। বাহ, চমৎকার। আপনি আতিয়া নিসার কথা বললেন, অপেক্ষাকৃত তরুণ শিল্পী। এরকম তরুণ শিল্পীরা প্রায় আপনার আস্থার জায়গা হয়, আপনি তাদের উপর আস্থা রাখেন, এক্সপেরিমেন্ট করেন তাদের দিয়ে। হ্যাঁ, প্রিয়তমাতে প্রথম যে রিয়াদকে আনলাম, ঈশ্বর কি তোমার আমার মিলন লিখতে পারতো না, এটা একদম নতুন ছেলে। তারপরে ফারুকির ছবিতেও যে ছবির গানের জন্য যাকেই করেছিলাম সে হচ্ছে লিমন, ও বেশ ভালো গিয়েছিল, মানুষ নিয়েছিল। এরপরে আবার ওই যে আলিফ নামে একটা ছেলেকে এনেছি, বরবাদ হয়ে যাচ্ছে এই গানটাতে, এটা রাজকুমার ছবিতে। জঙ্গলিতে নতুন কেউ নাই, কিন্তু জঙ্গলিটাও একটু সুন্দরভাবে সাজিয়েছি। আমার মনে হয় জঙ্গলির গানগুলোও সবাই পছন্দ করবে। বাহ, আমরা অপেক্ষায় থাকলাম সেটার জন্য। এবং সামনের ছবিতে আবার নতুনকে নিব, নতুন সবাইকে নিব, নতুন সবাইকে নিব এবং ব্যান্ড নিয়ে কাজ করবো সব। প্রিন্স মাহমুদ, আপনার সুরের আরো একটা গান আমরা এই মুহূর্তে সজলের কাছ থেকে শুনবো। সজলের কাছে যাচ্ছি। চুল পড়া অনেক কমে গেছে। থ্যাংক ইউ মা। স্কোয়ার ইনোভেশন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল, নিয়মিত ব্যবহারে চুল পড়া কমায় ন্যাচারালি। তুমি কবি নজরুলের বিদ্রোহী কবিতার উন্নত মমসী, তুমি রক্তের কালিতে লেখা নাম সাত শ্রেষ্ঠ ছবি। তুমি সুরের পাখি আব্বাসের দরদ ভরা সেই গান, তুমি আব্দুল আলিমের সর্বনাশা পদ্মা নদীর টান, তুমি সুফিয়া কামালের কাব্য ভাষায় নারীর অধিকার, তুমি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শানিত ছুরির ধার, তুমি জয়নুল আবেদিন এসএম সুলতানের রং তুলির চর, শহীদুল্লাহ কায়সার মুনির চৌধুরীর নতুন দেখা সে ভোর। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, জন্ম দিয়েছ তুমি মাগো তাই তোমায় ভালোবাসি। আমার প্রাণের বাংলা আমি তোমায় ভালোবাসি, প্রাণের প্রিয় মা তোকে বড় বেশি ভালোবাসি। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, জন্ম দিয়েছ তুমি মাগো তাই তোমায় ভালোবাসি। আমার প্রাণের বাংলা আমি তোমায় ভালোবাসি, প্রাণের প্রিয় মা তোকে বড় বেশি ভালোবাসি। প্রিন্স মাহমুদের সুরে একটা গান, মানে 30-32 বছর ধরে ঈদের রাত, চাঁদ রাত, ঈদের সময় মানে প্রিন্স মাহমুদের সুরে একটা গান, এই বিষয়টাকে কিভাবে আপনি আপনার মতো করে মূল্যায়ন করবেন? অনেক ভালোবাসা, অনেক ভালো লাগা এটা জুড়ে, এর থেকে বড় প্রাপ্তি আসলে নাই। এবং কাজ করে যাই তো ক্লান্ত হই নাই কখনো, তো আর সৃষ্টির আনন্দে সৃষ্টি করি, যার কারণে প্রাপ্তি যোগ কি হলো না হলো ওইভাবে চিন্তা করি না, তো যার জন্য খারাপ লাগে না খুব একটা।
আবার ইদানিং খারাপ লাগে না যে ঠিক না, এটা বোধহয় বয়স হচ্ছে বলে বোধহয় এতদিন তো লাগেনি, ইদানিং একটু খারাপ লাগছে, অনেক বিষয় হয়তো নিতে পারি না, কিন্তু তারপরেও চেষ্টা করছি যে এখন তো একটা 16 বছর 17 বছরের ছেলের কথা চিন্তা করেও আমাকে গান করতে হচ্ছে, একদম বাচ্চা ছেলেদের গান করছি এখন, এবং সময়ের সাথে যাওয়া যেটা এটার চেষ্টা করছি, দেখা যাক, আরও অনেক দিন কাজ করার ইচ্ছা, যতদিন সুস্থ থাকবো কাজ করব। বাহ, আমরাও প্রত্যাশায় থাকলাম এবং দর্শকও প্রত্যাশায় আছে, তাদের জন্য যদি কিছু বলবার থাকে আপনার। দর্শকদের কাছে কি বলবো, আমার চাও আপনারা গান শুনবেন, গান শুধু দেখার নয় শোনারও, আর ছবির গান করেছি, এটা অবশ্যই হলে গিয়ে দেখবেন সবাই, আর শোনার প্র্যাকটিসটা রাখবেন, গাড়িতে শুনবেন, বাড়িতে শুনবেন, গান শুনলেই আমাদের সার্থকতা, কানে হেডফোন লাগিয়ে শুনবেন, হেডফোন ছাড়াও শুনবেন, গান শোনার প্র্যাকটিসটা রাখুন, আর ভালো গান শুনুন, ভালো সুরের ভালো কথাটা বেছে নিতে চেষ্টা করুন, শুধু যেটা পপুলার হয়েছে সেটা ছাড়াও ভালো গানগুলো একটু খুঁজে শুনুন। ঈদ মুবারক, সবাই ভালো থাকবেন। আপনিও ভালো থাকবেন। দর্শক, যমুনার নিমন্ত্রণের আয়োজনের উদ্দেশ্য থাকে একজন শিল্পী, স্রষ্টা, সংস্কৃতিমনা ব্যক্তিত্বকে আপনাদের সামনে উপস্থাপন, কিন্তু সেই ধারাবাহিকতায় তাকে জানতে এতটা বেশি আত্মিক সম্পর্ক তার সাথে পরিচয়ের মাধ্যমে এতটা আত্মিক সংযোগ স্থাপিত হয়, যেখান থেকে আসলে একদম আপনভাবে নিজের মনে হতে শুরু করে। আজও তাই হয়েছে, এবং এই ধারাবাহিকতা যমুনা টেলিভিশন বজায় রাখবার চেষ্টা করবেই নিশ্চিতভাবে আগামী যে কোনো উৎসব আয়োজনে। আজকে জুলহাস জুবায়ের এখানেই ইতি টানতে চাই এবং বলতে চাই যে যেখান থেকে যুক্ত ছিলেন, একটা চমৎকার সময় আমরা পার করছি, অনেক পরিবর্তনের হাওয়া বইছে, পরিবর্তনের মাঝে যেন নিজেদের হারিয়ে না ফেলি। একটু ভাবুন, ভাবলে মাথা খুলে। জুলহাস জুবায়ের সাইনিং আউট ফ্রম দিস সিজন অফ যমুনার নিমন্ত্রণে। শুভরাত্রি, আল্লাহ হাফেজ।